আচ্ছা, সলিড স্টেটের সেকেন্ডে যে রিভিশন ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে বিভিন্ন ইউনিট সেল, সেই যে বিভিন্ন ইউনিট সেল, সেই ইউনিট সেলগুলোর প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং এই যে প্রত্যেকটা টাইপের ইউনিট সেল অর্থাৎ প্রিমিটিভ, নন প্রিমিটিভ, সেই একক কোষগুলোর বা সেই ইউনিট সেলগুলোর ক্ষেত্রে যে আমাদের যে কিউবিক সিস্টেম, সেই কিউবিক সিস্টেমের ক্ষেত্রে যেটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, সিম্পল কিউবিক ইউনিট সেল, এই ধরনের ইউনিট সেলগুলোর ক্ষেত্রে আমরা তাদের প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন, রিলেটেড যাবতীয় বিষয়গুলো আমরা আমাদের লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে আমরা মেইনলি যে জায়গাটা আলোচনা করব, প্রথমে আমরা একটু দেখব যে একটা ইউনিট সেল বা একটা একক কোষের ডেনসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ যে কোনো একটা একক কোষের ঘনত্ব কিভাবে ক্যালকুলেট করা হয়, এবং তার সঙ্গে আরেকটা বিষয় আমরা আজকের ক্লাসে দেখব, সেটা হচ্ছে যে ইউনিট সেলগুলোর ক্ষেত্রে যে বিভিন্ন ডিফেক্টস তৈরি হয়, বিভিন্ন যে ত্রুটি তৈরি হয়, সেই ত্রুটিগুলো বা সেই ডিফেক্টগুলো কিভাবে কাজ করে বা তাদের যাবতীয় বিষয়, এটাই আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো সময় নষ্ট না করে আমরা সবার প্রথম চলে যাই ডেনসিটি অফ ইউনিট সেল। আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি ডেনসিটি বার করতে হয়, ডেনসিটি বার করার উপায় হচ্ছে ওই সিস্টেমটার মাসকে ওই সিস্টেমটার ভলিউম দিয়ে ডিভাইড করতে হয়। অর্থাৎ যে কোনো একটা সিস্টেমের মাসকে যদি আমরা ওই সিস্টেমের ভলিউম দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওই সিস্টেমটার ডেনসিটি ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখানে ইউনিট সেলের ডেনসিটি ক্যালকুলেট করব। তো বিফোর ক্যালকুলেশন আমি আগে দু একটা ছোট কথা একটু বলি, যে যেমন আমরা যদি একটা ইউনিট সেল কনসিডার করি, এবং আমাদের সিলেবাসে যেহেতু কিউবিক সিস্টেমই রয়েছে, তো আমি একটা কিউবিক ইউনিট সেল কনসিডার করছি। কিউবিক ইউনিট সেল অর্থাৎ একটা ঘনকাকার একক কোষ, জাস্ট লাইক দিস। এই একটা কিউবিক ইউনিট সেল। তো এটা প্রিমিটিভ হতে পারে, নন প্রিমিটিভও হতে পারে। অ্যাকচুয়ালি প্রিমিটিভ বা নন প্রিমিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিট সেলের যে বিষয়টা পাল্টায় সেটা হচ্ছে বিভিন্ন পরমাণুর অবস্থান। আমরা দেখেছিলাম যে প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমস গুলো শুধু কর্নারে থাকে, নন প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমস গুলো কর্নারে থাকার পাশাপাশি অন্যান্য বিভিন্ন পজিশনেও থাকে। তো এবারে এই যে আমাদের ইউনিট সেল, আমি ধরে নিচ্ছি এটা প্রিমিটিভ হোক বা নন প্রিমিটিভ হোক, আমি জাস্ট এর কর্নারে অ্যাটমস গুলোকে দেখাচ্ছি, বিকজ এইগুলো তো কমন, প্রিমিটিভ হলেও থাকবে, নন প্রিমিটিভ হলেও থাকবে। তো আমি ধরে নিচ্ছি এটা একটা কিউবিক সিস্টেম এবং একটা কিউবিক ইউনিট সেল। যে কিউবিক ইউনিট সেলটার ক্ষেত্রে এ হচ্ছে এই ইউনিট সেলটা বা এই একক কোষটার বাহুর দৈর্ঘ্য অথবা এজ লেন্থ, এবং আমি কনসিডার করছি যে এই ইউনিট সেলটার মধ্যে টোটাল জেড খানা অ্যাটম আছে, টোটাল নাম্বার অফ অ্যাটম ইনসাইড দিস ইউনিট সেল, সেটা হচ্ছে জেড। এবার তোমরা বলবে যে জেড কেন ধরছেন স্যার? অ্যাকচুয়ালি সিম্পল কিউবিক হলে টোটাল নাম্বার অফ অ্যাটম একখানা হয়, বডি সেন্টার কিউবিক হলে টোটাল নাম্বার অ্যাটম দুখানা হয়, ফেস সেন্টার কিউবিক হলে টোটাল নাম্বার অফ অ্যাটম চারখানা হয়। এগুলো তো ভ্যারি করে। তো আমি ধরে নিচ্ছি ইন জেনারেল যে এই ইউনিট সেলটার ভেতরে টোটাল নাম্বার অফ অ্যাটম আছে জেড খানা। তাহলে প্রথম আমরা কি বললাম, লেট total number of atoms present in the unit cell সমান সমান z, অর্থাৎ একক কোষে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা, আমরা কনসিডার করছি জেড। যে একক কোষের মধ্যে জেড খানা অ্যাটম আছে। এবারে এই যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটার অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর আমরা ধরে নিচ্ছি m, অর্থাৎ এই যে জেড খানা যে অ্যাটম একটা ইউনিট সেলের ভেতরে আছে, সেই ইউনিট সেলটার অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর আমরা ধরে নিচ্ছি m, যে m খানা, m হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে অ্যাটমিক মাস মানে কি? অ্যাটমিক মাস মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর যে ভর, সেটাকেই তো আমরা পারমাণবিক ভর বলি। তাহলে আমরা বলতে পারবো যে n এ সংখ্যক পরমাণুর ভর, n এ সংখ্যক পরমাণুর
ভর সমান সমান m, তাহলে একটা পরমাণুর ভর কত হবে m/n। আর আমার ইউনিট সেলের ভেতরে টোটাল কতগুলো অ্যাটম আছে z খানা, z খানা অ্যাটমের মাস কত হবে m ইন্টু z ডিভাইডেড বাই n। তাহলে দেয়ারফর এই ইউনিট সেলের ভেতরে যে অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলোর টোটাল মাস আমাদের কত গিয়ে দাঁড়ালো mz/n এ গিয়ে দাঁড়ালো। এবারে ইউনিট সেলটার ভলিউম আমাকে বার করতে হবে, অর্থাৎ আয়তন বার করতে হবে। ইউনিট সেলটার ক্ষেত্রে যে বাহুর দৈর্ঘ্য বা এজ লেন্থ, সেই এজ লেন্থ হচ্ছে a। সুতরাং আমরা বলতে পারি ইউনিট সেলটার ক্ষেত্রে যে টোটাল ভলিউম, অর্থাৎ ইউনিট সেলটার ক্ষেত্রে আমাদের যে মোট আয়তন, সেই মোট আয়তনটা হচ্ছে কিন্তু a কিউব। তাহলে আমরা টোটাল আয়তন পেয়ে গেছি, টোটাল মাস পেয়ে গেছি। এবারে আমরা ক্যালকুলেট করব, তাহলে দেয়ারফর এবারে আমরা যেটা ক্যালকুলেট করতে পারবো ডেনসিটি, যে তাহলে সুতরাং ডেনসিটি অথবা ঘনত্ব সমান সমান হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে আমাদের এখানে মাস কত, আমাদের এখানে মাস হচ্ছে m ইন্টু জেড বাই এন এ, আর ভলিউম কত a কিউব। অ্যাকচুয়ালি ডেনসিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি রো দিয়ে, রো। ডেনসিটির এক্সপ্রেশনটা আমরা কি পেলাম m ইন্টু জেড ডিভাইডেড বাই এন এ ইন্টু a কিউব। m হচ্ছে অ্যাটমিক মাস, z হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম যেটা ইউনিট সেলের মধ্যে রয়েছে, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, আর a কিউব হচ্ছে ওই ইউনিট সেলটার ভলিউম। এবারে তাহলে আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা আমরা পেলাম, বা আলটিমেট যে ইকুয়েশনটা আমরা বানালাম যে কোনো একটা ইউনিট সেলের ক্ষেত্রে ডেনসিটি বার করার ইকুয়েশন হচ্ছে এইটা, রো ইজ ইকুয়াল টু m ইন্টু জেড, রো ইজ ইকুয়াল টু m ইন্টু জেড ডিভাইডেড বাই এন এ ইন্টু a কিউব। দিস ইজ আওয়ার ইকুয়েশন টু ডিটারমাইন দি ডেনসিটি অফ অ্যান ইউনিট সেল। একটা ইউনিট সেলের ডেনসিটি বার করার জন্য আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে m ইন্টু জেড ডিভাইডেড বাই এন এ ইন্টু a কিউব। ভেরি সিম্পল, বোঝা গেল? তাহলে আমরা এই যে কোনো একক কোষ যদি সিম্পল কিউবিক হয় তাহলে জেড এর জায়গায় 1 বসাবো, বাকি ডেটা প্রশ্নে দেওয়া থাকবে। যদি ফেস সেন্টার কিউবিক হয় তাহলে জেড এর জায়গায় আমরা 4 বসাবো, বাকি ডেটা প্রশ্নে দেওয়া থাকবে। যদি বডি সেন্টার কিউবিক হয় জেড এর জায়গায় আমরা কিন্তু অটোমেটিক্যালি বসাবো 2, বাকি ডেটা প্রশ্নে দেওয়া থাকবে। এবার একটা অঙ্ক দেখে নি, প্রথমত সেমিস্টার 1 ক্লাস 11, এখন ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে না। উইদাউট ক্যালকুলেটর তোমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে এইরকম ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর করা একটু তো প্রবলেম হবে, বিকজ একটা কিউব আছে, এটা আছে। তো সেটাকে একটা জায়গায় তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যে এমসিকিউ গুলো পাবে তাতে যে ক্যালকুলেশন থাকবে সেই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা হাতে করতে পারবে, এরকমই ক্যালকুলেশন থাকবে, অতএব ঘাবড়ানোর কিছু নেই। তো আমি এমনি জাস্ট একটা এক্সাম্পল একটু বলি যে কিভাবে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবো, বা কিভাবে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। দেখো এখানে একটা প্রশ্ন আমি এক জায়গায় করেছি, যেখানে বলছে আয়রন ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি ল্যাটিস। বলছে আয়রন একটা বডি সেন্টার কিউবিক ল্যাটিস গঠন করে, মানে দেহকেন্দ্রিক ঘনকাকার একটা ল্যাটিস ও গঠন করে। দি এজ লেন্থ অফ দি ইউনিট সেল ইন দি ল্যাটিস ইজ 288 পিকোমিটার। বলছে ওই ইউনিট সেলটার মধ্যে যে কিউবিক ইউনিট সেলটার মধ্যে যে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এজ লেন্থ সেটা হচ্ছে 288 পিকোমিটার। আর তারপরে কি বলেছে, হোয়াট ইজ দি ডেনসিটি অফ আয়রন, অ্যাটমিক মাস অফ আয়রন ইজ দিস। তাহলে আগে আমি ইনফরমেশন গুলোকে একটু কাজে লাগাই। কি কি ইনফরমেশন আমার কাছে আছে? m ইজ ইকুয়াল টু প্রশ্নে আমাকে বলে দিয়েছে 56, আচ্ছা জেড আমাদের জেড এর ভ্যালু এক্ষেত্রে হবে হচ্ছে 2। কেন 2 হবে? বিকজ প্রশ্নে কিন্তু মেনশন করে দিয়েছে যে ইউনিট সেলটা বিসিসি টাইপের, আর বিসিসি ইউনিট সেল হলে জেড এর ভ্যালু কিন্তু 2 হয়, আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা এবারে অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু, আমরা অ্যাপ্রক্সিমেশনে যাই। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু 6 × 10⁻23, 6.022 × 10⁻23 থাকে। আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে গেলাম, ম্যানুয়ালি ক্যালকুলেট করব আমরা। আর এর ভ্যালুটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে 288 পিকোমিটার। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, পিকোমিটার কিন্তু রাখলে চলবে না। আমরা এই পিকোমিটারটাকে কিন্তু অবশ্যই সেন্টিমিটার নিয়ে যাব, এবং আমরা গোটা ক্যালকুলেশনটা সিজিএস ইউনিটে করব। আমি আবারও বলে দিচ্ছি যে এসআই ইউনিটে তোমরা চাইলে করতেই পারো, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, অসুবিধা নেই। বাট এসআই ইউনিটে
করতে গেলে তোমাকে একটা জায়গা মাথায় রাখতে হবে, আমাদের এই যে অ্যাটমিক মাস, এখানে যেমন অ্যাটমিক মাসের ইউনিটটা গ্রাম পার মোল লেখা আছে, অর্থাৎ এটা হয়তো চোখে পড়বে যে গ্রাম আছে কেজিতে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে অ্যাটমিক মাসটা কিন্তু ডাইরেক্ট এমনি লিখে দিয়েছে 56, অথবা সালফার রয়েছে লিখে দিয়েছে 32, অথবা সোডিয়াম রয়েছে লিখে দিয়েছে 23। হোয়াট ইজ দি ইউনিট দ্যাট ইজ নট মেনশন, বাট বাই ডিফল্ট যে কোনো এলিমেন্টের অ্যাটমিক মাসের যে ইউনিট, সেই ইউনিটটা কিন্তু সিজিএস মেথডেই থাকে, গ্রাম পার মোল থাকে। অতএব তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি এক্ষেত্রে কিন্তু অ্যাটমিক মাস যেটা বসাচ্ছি সেটা গ্রাম পার মোলে বসাচ্ছি। তাই তুমি যদি ডাইরেক্ট এসআই মেথডে ক্যালকুলেট করো বা করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে। তুমি হয়তো ওই জায়গাটা মিস করে গেলে যে অ্যাটমিক মাসটাকে গ্রাম থেকে কেজিতে নিলে না, সেক্ষেত্রে ভুল হবে। সো এই সমস্ত ঝামেলা একদম বাইরে। আমি প্রত্যেককে সাজেস্ট করি যে এই ধরনের ডেন্সিটি রিলেটেড ক্যালকুলেশন যখন করতে হচ্ছে সিজিএস মেথডেই করো, সমস্যা তোমার কম হবে। সিজিএস মেথডে করলে তোদের সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে কনভার্ট করার ঝামেলাটা থাকবে না। তো পিকোমিটার থেকে সেন্টিমিটারে তো আমাকে নিতেই হবে। 288 ইন্টু 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। এবার আমি তোদের বোঝানোর সুবিধার জন্য দেখ, এই যে এটা 288 আছে ইন্টু 10 টু দি পাওয়ার 288 আছে ইন্টু 10 টু দি পাওয়ার -10 আছে, তো আমি এটাকে 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার কিন্তু করতে পারি। আমি পয়েন্টটা এখান থেকে এদিকে নিয়ে এসেছি 2 ঘর, তাই এটা 10 টু দি পাওয়ার -10 থেকে -8 হয়ে গেছে। এবার 2.88 মানে কি? 2.88 মানে হচ্ছে 3। 2.88 মানে হচ্ছে 3। তাহলে 2.88 মানে যদি 3 হয়, তাহলে আমরা এটাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার লিখতেই পারি। এবার তুই বলবি যে স্যার আপনি এটা কেন করলেন, 2.88 কেন করলেন, 288 কে কেন এইভাবে কনভার্ট করলেন? অ্যাকচুয়ালি আমি তো ম্যানুয়ালি ক্যালকুলেট করবো ভাই। ম্যানুয়ালি মানে আমি হাতে কলমে ক্যালকুলেট করবো, ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া। সো আমাকে ক্যালকুলেশনটা এমন জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে ক্যালকুলেশনটা আমার জন্য মানে ম্যানুয়ালি করাটা সুবিধাজনক হয়। তাই আমি একটু অ্যাপ্রক্সিমেট করলাম, 2.88 কে 3 লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি। এবারে তাহলে আমাদের ক্যালকুলেশনটা গিয়ে কি দাঁড়ালো, রো ইজ ইকুয়াল টু m ইন্টু জেড ডিভাইডেড বাই na ইন্টু a কিউ। তাহলে m এর ভ্যালু আমাদের এখানে কত, 56, z এর ভ্যালু কত, 2, অ্যাভোগাড্রো নাম্বার তুই কত পেয়েছিস, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর a কিউব মানে কত, a কিউব মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8 তার কিউব। এবারে আমি এটাকে একটু সিম্পলিফাই করি, 56 ইন্টু 2 মানে উপরে 112। আচ্ছা, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কে আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এবার 3 এর কিউব করলে কত হয়, 27, আর 10 টু দি পাওয়ার -8 এর কিউব করলে কত হয়, 10 টু দি পাওয়ার -24। তাহলে দেখ আমাদের এখানে যে জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে যে 10 টু দি পাওয়ার -23 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার -24, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে কি 112 ডিভাইডেড বাই 6 ইন্টু 27 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে এবার আমি এটাকে এখানে একটু লিখছি বিকজ অনেকটা নিচু হয়ে যাচ্ছে। তাহলে উপরে হয়ে গেল 112। আচ্ছা, আমি এখানে 2 দিয়ে এটাকে আরেকবার একটু কেটেই দিই, এটা 56, এটা 3। তাহলে আমার ওপরে হয়ে যাচ্ছে কত, সরি, আমার ওপরে তাহলে হয়ে যাচ্ছে কত, ওপরে হয়ে যাচ্ছে 56, নিচে হয়ে যাচ্ছে এখানে একটা 3 আছে, 27 ইন্টু 3 81 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এই যে 10 টু দি পাওয়ার -1, এটাকে উপরে তুলে দিলে উপরে একটা 10 চলে আসবে, তার মানে 81। এবারে তুই এটা দিয়ে 560 কে ডিভাইড কর। তুই যখনই এটা দিয়ে 560 কে ডিভাইড করবি, তোর এটা কতবার যাবে, 6 দিয়ে। হ্যাঁ, 6 দিয়ে তোর যাবে। আর এটা হচ্ছে কত, সরি, এবার পয়েন্ট দিয়ে একটা জিরো নিয়ে আসলাম, তাহলে এবার 8 দিয়ে যাবে, 8 দিয়ে, নাকি 9 দিয়ে, না 9 দিয়ে যাবে, সরি 9 দিয়ে যাবে এটা।
ম্যানুয়ালি করতে হবে। এবার 110 আবার একবার যাবে 81 অ্যান্ড সো অন। তাহলে আমাদের এখানে আলটিমেটলি উত্তরটা কত আসলো? 6.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তা আমি অ্যাপ্রক্সিমেট করে কিন্তু এই ফর্মুলাটারও ক্যালকুলেশন করলাম। এবার তোরা ধর এমসিকিউতে এরকম প্রশ্ন যদি চলে আসে, তোকে অ্যাপ্রক্সিমেট করেই একটু ক্যালকুলেশনটা করতে হবে, বিকজ 3 এর জায়গায় যদি 2.88 থাকে তাহলে তুই এত সহজে কিন্তু 27 লিখতে পারবি না। তো অ্যাপ্রক্সিমেশনটা করা এই কারণেই। এটার উত্তর এই 6.91 বা এরকম একটা অ্যারাউন্ড এসছে। তো ক্যালকুলেশন করে যখন তুই দেখবি অপশনে তুই এর কাছাকাছি আনসার পেয়ে যাবি। তো এইভাবে ম্যানুয়ালি তুই ক্যালকুলেট করতে পারিস, ম্যানুয়ালি এইভাবেই ক্যালকুলেট করা হয়। এবারে আরেকটা প্রশ্ন আমরা এখানে একটু দেখবো, যেখানে বলছে, এটা প্রশ্নটা খুব সহজ। এখানে বলছে যে ক্রোমিয়াম ক্রিস্টালাইজেস ইন এ বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। বলছে ক্রোমিয়াম একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার তৈরি করে, এবং সেই ক্রোমিয়ামটার মানে সেই স্ট্রাকচারের মধ্যে ক্রোমিয়ামের যে রেডিয়াস, অর্থাৎ ক্রোমিয়ামের যে ব্যাসার্ধ, সেই ক্রোমিয়ামের ব্যাসার্ধটা হচ্ছে 125 পিকোমিটার। হোয়াট ইজ দি এজ লেন্থ? তার মানে তোর কাছে কি কি ইনফরমেশন আছে? তোর কাছে আর আছে 125 পিকোমিটার, এবং তোকে এ ক্যালকুলেট করতে বলেছে, এবং টাইপ অফ ইউনিট সেল প্রশ্নে বলে দেওয়া আছে বিসিসি ইউনিট সেল। বিসিসি ইউনিট সেল, এবারে আমরা প্রত্যেকে জানি যে বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে এ আর আর এর রিলেশন কি। বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে গতদিন আমরা পড়েছিলাম, বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে এ আর আর এর রিলেশন হচ্ছে 4r ইজ ইকুয়াল টু a রুট 3। তাহলে a ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? 4r ডিভাইডেড বাই রুট 3। তার মানে কি? তার মানে 4 ইন্টু 125। এবার তুই বলবি যে স্যার আপনি সেন্টিমিটার নিলেন না কেন? দেখ ভাই, এখানে সেন্টিমিটার নিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমার আমি যদি আর আছে সেটাকে এ তে কনভার্ট করছি, তো পিকোমিটারই কনভার্ট করি। সেন্টিমিটার নিতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই, তুই চাইলে নিতেই পারিস, বাট নিতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। 4 ইন্টু 125 ডিভাইডেড বাই রুট 3, 4 ইন্টু 125 ডিভাইডেড বাই রুট 3, এটা করলে কত হচ্ছে? 500 ডিভাইডেড বাই রুট 3, এবং এটা করলে তোর আনসার আসবে রুট 3 একটা ভ্যালু আছে, রুট 3 একটা ভ্যালু আছে ডেফিনেটলি 1.732, প্রত্যেকেই জানিস। তো ডিভাইড করলে আলটিমেটলি এটা চলে আসবে 288.67 পিকোমিটার। অর্থাৎ তোর এখানে দেওয়া ছিল আর, তুই সেটাকে এতে কনভার্ট করলি, এবং আরেকটা ইনফরমেশন যেটা তোর লাগবেই সেটা হচ্ছে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। বডি সেন্টার কিউবিক ইউনিট সেল তুই যদি বলিস যে স্যার এইটা কি কাজে লাগবে, এটা আমি কোথাও ব্যবহার করলাম না, তাহলে তুই একটা বড় বোকামি করছিস। বডি সেন্টার কিউবিক ইউনিট সেল আছে বলেই তুই 4r ইজ ইকুয়াল টু a রুট 3 বসিয়েছিস। এটা যদি ফেস সেন্টার হতো তুই 4r ইজ ইকুয়াল টু a রুট 2 বসাতিস। এটা যদি সিম্পল কিউবিক হতো তুই তখন কি বসাতিস? 2r ইকুয়াল টু a। অর্থাৎ কোন টাইপের ইউনিট সেল নিয়ে আমরা কাজ করছি তার উপরে কিন্তু ডিপেন্ড করে এ আর আর এর রিলেশন। আমি গতদিন লাস্টে একটা টেবিল বানিয়ে দিয়েছিলাম, মনে হয়, আমি মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। যদি টেবিল বানিয়ে নাও দিয়ে থাকি তাহলে আমরা প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করেছিলাম যে কিভাবে প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির সঙ্গে এ আর আর এর রিলেশন কি, এবং প্রত্যেকটা ইউনিট সেলে কতগুলো করে অ্যাটম আছে। ওকে, নেক্সট এবার আমরা পরের ক্লাসে মানে পরের পার্টে চলে আসি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়েড স্পেস। এবারে আমরা যে জায়গাটা ক্যালকুলেট করব বা যে জায়গাটা সংক্রান্ত বিষয় দেখব সেটা হচ্ছে ভয়েড স্পেস, অথবা ভয়েড স্পেস অথবা ফাঁকা স্থান। ভয়েড স্পেস অথবা ফাঁকা স্থান। আমরা গতদিন বলেছিলাম যে যখন একটা কিউবিক ইউনিট সেলের ভেতর কর্নারে হোক বা বিভিন্ন পজিশনে হোক অ্যাটমস গুলো যখন জায়গা অকুপাই করে বা অ্যাটমস গুলো যখন বসে, তখন ভেতরে কিন্তু কিছু কিছু জায়গায় ভয়েড স্পেস ক্রিয়েট হয়, অর্থাৎ কিছু ফাঁকা স্থান তৈরি হয়, কিছু ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়, কিছু শূন্য স্থান তৈরি হয়, যেগুলোকে আমরা ভয়েড স্পেস বলি। তো এই যে ভয়েড স্পেস, আমরা এখানে প্র্যাকটিক্যালি দু রকম ভয়েড স্পেসের কথা পড়বো। এক হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড স্পেস, টেট্রাহেড্রাল ভয়েড স্পেস, আর দুই হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড স্পেস। এক হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড স্পেস, দুই হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড স্পেস।
এবং বাংলায় যদি বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড স্পেস মানে হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান। চতুস্তলকীয় ফাঁকা স্থান। আর অক্টাহেড্রাল ভয়েড মানে হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। টোটাল দু রকমের ফাঁকা স্থান হয়, টেট্রাহেড্রাল ভয়েড স্পেস অর্থাৎ চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর অক্টাহেড্রাল ভয়েড স্পেস অর্থাৎ অষ্টতলকীয় ফাঁকা স্থান। এবার আমি একটা খুব সিম্পল ফর্মুলা তোকে বলে দিচ্ছি যে কোন একটা ইউনিট সেলের ভেতর কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড স্পেস থাকবে আর কতগুলো অক্টাহেড্রাল ভয়েড স্পেস থাকবে, এটা বার করার একটা খুব সিম্পল ফর্মুলা আছে যে টেট্রাহেড্রাল ভয়েড স্পেসের সংখ্যা অলওয়েজ হয় 2 into n, আর অক্টাহেড্রাল ভয়েড স্পেসের সংখ্যা অলওয়েজ হয় equal to n. এবার what is n? n is the number of atoms in an unit cell. অর্থাৎ যে কোনো একটা ইউনিট সেলের ভেতর কতগুলো পরমাণু আছে, কতগুলো অ্যাটম আছে, সেটাই হচ্ছে আমাদের n। ধরে নে আমি যদি এফসিসি ইউনিট সেলের কথা বলি, এফসিসি ইউনিট সেলের ক্ষেত্রে n is equal to কত? 4। অর্থাৎ এফসিসি ইউনিট সেলের ভেতরে টোটাল কতগুলো অ্যাটম থাকে? 4খানা। তাহলে এফসিসি ইউনিট সেলের ভেতরে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো হবে? এফসিসি ইউনিট সেলের ভেতরে টেট্রাহেড্রাল ভয়েড হবে হচ্ছে 2 into 4, দ্যাট ইজ 8খানা। এই যে আমরা ফর্মুলা দেখলাম 2n। আর এফসিসির ক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হবে? অক্টাহেড্রাল ভয়েড হবে কিন্তু n, অর্থাৎ 4খানা। একই রকম ভাবে যদি আমি বিসিসি ইউনিট সেল কনসিডার করি, বিসিসি ইউনিট সেলের ভেতরে n এর ভ্যালু কত? 2। তাহলে n যদি 2খানা হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো হবে? রেকর্ডিং ক্লাস তোরা বলতে পারছিস না, আমি শুনতেও পাচ্ছি না। টেট্রাহেড্রাল ভয়েড হয়তো তোরা বুঝতে পারছিস। টেট্রাহেড্রাল ভয়েড হবে 2 into 2 অর্থাৎ 4খানা, কারণ 2n। বিসিসি তে কটা অ্যাটম থাকে? 2টো অ্যাটম থাকে। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো হবে? 2 এর ডবল অর্থাৎ 2 into 2। আর অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হবে? অক্টাহেড্রাল ভয়েড হবে 2খানা। তাহলে যে কোনো একটা ইউনিট সেলের ভেতর বিভিন্ন অ্যাটমস গুলো তাদের জায়গায় বসার পর যে ফাঁকা স্থানগুলো তৈরি হয়, যে ভয়েড স্পেস গুলো ক্রিয়েট হয়, সেই ভয়েড স্পেস গুলোকে প্র্যাকটিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর 2 হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান। টেট্রাহেড্রাল ভয়েড একটা ইউনিট সেলের ভেতর কতগুলো থাকে? কোন একটা ইউনিট সেল বা একক কোষের মধ্যে যতগুলো পরমাণু আছে তার ঠিক ডবল, অর্থাৎ তার সঙ্গে ঠিক দ্বিগুণ সংখ্যায় থাকে হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। আর কোন একটা ইউনিট সেলের ভেতরে যতগুলো অ্যাটম আছে তার সঙ্গে সমসংখ্যক থাকে হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, অর্থাৎ n আর 2n। নেক্সট, এবারে ওরা বলতে পারি যে স্যার এই যে আপনি টেট্রাহেড্রাল ভয়েডের কথা বললেন অথবা এই যে অক্টাহেড্রাল ভয়েডের কথা বললেন, এটা আমাদের কিসে কাজে লাগবে? এমসিকিউ পেপারে এমসিকিউ কোশ্চেন গুলো যখন আসে তখন এই টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড রিলেটেড কিন্তু বহু প্রশ্ন আসে, বিলিভ মি, বহু প্রশ্ন আসে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড রিলেটেড। দেখ কিরকম প্রশ্ন আসে, কিছু ফর্মুলা ডিটারমাইন করার প্রশ্ন আসে। যেমন এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, যদিও প্রশ্নটা ইংরেজিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে বলছে a crystalline compound is made of element x and y। বলছে একটা কেলাসাকার কঠিন পদার্থ, সেটা x এবং y এই দুটো মৌল দ্বারা গঠিত। বলছে y atom forms hexagonal close pack structure। বলছে y atom হেক্সাগোনাল ক্লোজ প্যাক গঠন, মানে হেক্সাগোনাল স্ট্রাকচারের ভেতরে যে মূল ল্যাটিস বিন্দুগুলো, সেই ল্যাটিস বিন্দুতে বসে আছে হচ্ছে y। এবারে বলছে তাহলে এক্স অ্যাটম অকুপাইং হাফ অফ দি অক্টাহেড্রাল ভয়েড। বলছে ওই স্ট্রাকচারের ভেতর যতগুলো অক্টাহেড্রাল ভয়েড আছে তার অর্ধেক জায়গা দখল করে আছে এক্স। তাহলে বলেছে ডিটারমাইন দি এম্পিরিক্যাল ফর্মুলা। বলছে তাহলে এই যে যৌগটা, এই যে ক্রিস্টালাইন কম্পাউন্ডটার কথা বলা হচ্ছে যেটা এক্স আর ওয়াই নিয়ে তৈরি, সেই ক্রিস্টালাইন কম্পাউন্ডটার সম্ভাব্য মলিকুলার ফর্মুলা, সম্ভাব্য ফর্মুলা কি হবে? দিস ইজ ভেরি সিম্পল কোয়েশ্চেন। তোকে বলছে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে। এই যে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এই কম্পাউন্ডটার মধ্যে ওয়াই পরমাণুগুলো, ওয়াই অ্যাটম গুলো ল্যাটিস পয়েন্টে বসে আছে। আর
ওই ক্রিস্টাল স্ট্রাকচারটার ভেতরে যে ভয়েড স্পেস তৈরি হবে, টেট্রাহেড্রালও তৈরি হতে পারে, অক্টাহেড্রালও তৈরি হতে পারে, বা দুটোই তৈরি হতে পারে। এবার বলছে ওই স্ট্রাকচারটার ভেতরে যে ভয়েড স্পেস গুলো আছে, সেই ভয়েড স্পেসের মধ্যে যে অক্টাহেড্রাল ভয়েড গুলো আছে তার অর্ধেক জায়গা, অর্থাৎ যদি 50টা অক্টাহেড্রাল ভয়েড থাকে তাহলে 25টা অক্টাহেড্রাল ভয়েডে বসে আছে এক্স। তাহলে ফর্মুলা কি হবে? এই ধরনের কেসে সবসময় তোরা যেটা করবি, এই যে অ্যাটমটা ল্যাটিস পয়েন্টে বসে আছে, অর্থাৎ এখানে ল্যাটিস পয়েন্টে বসে আছে কি ওয়াই, তুই কি করে বুঝবি? বলবি স্যার আমি কি করে বুঝবো? দেখবি প্রত্যেকটা প্রশ্নে এরকম লেখা থাকবে যে অমুক অ্যাটম অকুপাইজ দি ক্লোজ প্যাক স্ট্রাকচার বা কিউবিক ক্লোজেস্ট প্যাকিং, বা ঘন সন্নিবেশ গঠন করে। প্রশ্ন পড়লেই বুঝতে পারবি, তার সংখ্যাটা তুই ধরে নিবি। ধরে নে আমি এখানে তোকে বলছি লেট the number of Y atoms in the unit cell, Y atoms in the unit cell, Y অ্যাটমের সংখ্যা হচ্ছে ইউনিট সেলে, আমি ধরে নিলাম n খানা, n, যে ইউনিট সেলের ভেতরে n খানা Y অ্যাটম আছে। তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হবে? অক্টাহেড্রাল ভয়েড তাহলে কতগুলো হবে? অক্টাহেড্রাল ভয়েড কিন্তু হবে n খানায়, কারণ যতগুলো ইউনিট সেলের মধ্যে অ্যাটম থাকে অক্টাহেড্রাল ভয়েড ততগুলোই হয়, টেট্রাহেড্রাল ভয়েড তার দ্বিগুণ হয়। এখানে টেট্রাহেড্রাল ভয়েড নিয়ে কোনো কাজ নেই, সো আমি টেট্রাহেড্রাল ভয়েডের কথা মেনশন করলাম না। এবার বলেছে এই অক্টাহেড্রাল ভয়েডের অর্ধেকটা অকুপাই করেছে এক্স, তাহলে আমি এখানে বলতে পারি অকুপাইড বাই এক্স, অকুপাইড বাই এক্স। এক্স কতটা অকুপাই করেছে? অক্টাহেড্রাল ভয়েডের অর্ধেক, তার মানে n/2 অকুপাই করেছে এক্স। তাহলে এক্স পরমাণুর সংখ্যা কত আছে? n/2। ওয়াই পরমাণুর সংখ্যা কত আছে? n। এবার আমরা কি করব? x:y বার করব, x:y। এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি n/2, আর ওয়াই পরমাণুর সংখ্যা আমরা ধরেছি n। তাহলে এখান থেকে আমাদের রেশিও কত আসছে? 1:2। তাহলে আমাদের ফর্মুলা কি হয়ে যাবে? x/2। দিস ইজ আওয়ার ফর্মুলা। এক্স একখানা আছে, ওয়াই দুখানা আছে, এটাকে আমরা অনুপাতে নিয়ে গেলাম, সিম্পল রেশিওতে নিয়ে গেলাম। তাহলে যে পরমাণুটা কিউবিক ক্লোজেস্ট প্যাকিং গঠন করেছে তার সংখ্যাটাকে ধরে নাও, তার সংখ্যাটাকে ধরে নেওয়ার পর অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল ভয়েড কে কিভাবে অকুপাই করেছে সেটা খুঁজে বার করে নাও, বার করে সিম্পল ফর্মুলাটা বার করো। এই হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু খুব মন দিয়ে প্রশ্নটা পড়তে হবে, তবে গিয়ে প্রশ্নের উত্তর করা যাবে। আরেকটা প্রশ্ন আমি এখানে এক জায়গায় করেছি, অ্যাকচুয়ালি প্রশ্ন না করলে হবে না। দেখো বলছে স্ট্রাকচার অফ এ মিক্সড অক্সাইড ইজ এ কিউবিক ক্লোজ প্যাক, মানে সিসিপি স্ট্রাকচার তৈরি করে। The cubic unit cell of mixed oxide is composed of oxide ions। মানে বলছে যে ওই যে কিউবিক ইউনিট সেলটার কথা বলা হচ্ছে যেখানে অক্সাইড যৌগ রয়েছে, সেই অক্সাইড যৌগটার ইউনিট সেলটার মধ্যে যে ল্যাটিস বিন্দুগুলো আছে, সেই ল্যাটিস বিন্দুগুলোতে বসে আছে কে? অক্সাইড আয়ন বসে আছে, O2 মাইনাস আয়ন বসে আছে। এবার তাহলে আমি আগে একটু করে নিই, তাহলে যে আমি আগেই বলেছি যে আমরা তার সংখ্যাই ধরবো যে ল্যাটিস পয়েন্টে বসে থাকে। তাহলে এখানে ল্যাটিস পয়েন্টে বসে আছে কি? অক্সাইড আয়ন। তাহলে আমি অক্সাইড আয়নের সংখ্যা বা অক্সিজেন পরমাণুর সংখ্যাটা ধরে নিই। লেট the number of oxygen atoms, অর্থাৎ ধরি ও পরমাণুর সংখ্যা সমান সমান আমি ধরে নিলাম অক্সিজেন অ্যাটমের নাম্বার হচ্ছে n। এবারে বাকি ইনফরমেশন পড়ি। বলছে 1/4 of the tetrahedral voids are occupied by divalent metal A। 1/4 of the tetrahedral void are occupied by A and the octahedral voids are occupied by B. The formula of the oxide is that। এবার তাহলে আমরা যদি এখানে বলি যে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো আছে, টেট্রাহেড্রাল ভয়েড তাহলে কতগুলো আছে? টেট্রাহেড্রাল ভয়েড আছে 2n খানা, আর অক্টাহেড্রাল ভয়েড কত আছে? অক্টাহেড্রাল ভয়েড কতগুলো আছে? n খানা। এবার বলেছে এ
মেটালটা টেট্রাহেড্রাল ভয়েডের 1/4 অংশ দখল করেছে, 1/4 অফ দি টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে আমি এখানে বলছি সুতরাং অকুপাইড বাই এ, সুতরাং অকুপাইড বাই এ, এ দ্বারা অকুপাইড কত হচ্ছে, টেট্রাহেড্রাল ভয়েডের 1/4 অংশ। টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে 2n, তার 1/4 অংশ। তার মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে কত, n/2। আর অক্টাহেড্রাল ভয়েড অকুপাই করেছে বি মেটাল অ্যাটম, এবং বলা হচ্ছে therefore occupied by B, বি দ্বারা অকুপাইড হয়েছে কত, বি দ্বারা অকুপাইড হয়েছে পুরোটাই, মানে অক্টাহেড্রাল ভয়েডের কোনো পার্সেন্টেজ না, বলেই দিয়েছে যে অক্টাহেড্রাল ভয়েড যতগুলো আছে সেটা অকুপাই করেছে হচ্ছে বি। তাহলে এবারে আমরা কি করব, A:B:O, খুব সিম্পলি ব্যবহার করব, A:B:O বার করব। এর সংখ্যা তাহলে কত, n/2, বি এর সংখ্যা কত, n, সি এর সরি অক্সিজেনের সংখ্যা কত, ও। এবার তুই বলবি স্যার আপনি ও নিলেন কেন, আরে ভাই এটা তো অক্সাইড, এর মধ্যে তো অক্সিজেন আছে, এর মধ্যে এ মেটাল আছে, এর মধ্যে বি আছে, যেহেতু অক্সাইড তিনজনকে নিয়েই তো গোটা কম্পাউন্ডটা। তাহলে এবারে এটার যদি আমি সিম্পল অনুপাতে যাই তাহলে 1:2:2, এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। তাহলে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি A:2:O2, এইটা হয়ে গেল আমাদের কম্পাউন্ডার ফর্মুলা। এ একখানা, বি দুখানা, ও দুখানা, A:2:O2। এইভাবে প্রশ্নটা পুরোপুরি পড়ে নিয়ে তোরা এইরকম ফর্মুলা গুলো বার করার অঙ্ক কিন্তু করতে পারিস। বাকিটা আমরা এমসিকিউ ক্লাসে আরো কয়েকটা ডিসকাস করব। এবারে নেক্সট, আশা করি বোঝা গেল যে ভয়েড স্পেস তাহলে দু রকমের হয়, টেট্রাহেড্রাল ভয়েড স্পেস, অক্টাহেড্রাল ভয়েড স্পেস। টেট্রাহেড্রাল ভয়েড স্পেস কতগুলো হয়, ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে তার ডাবল। অক্টাহেড্রাল ভয়েড স্পেস কতগুলো হয়, ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে ঠিক ততগুলোই, এবং সেই অ্যাকর্ডিংলি এরকম ফর্মুলা বার করা অঙ্ক কিন্তু দেয়, যেটা আমরা এখানে করলাম। নেক্সট, এবারে পরের প্রশ্নে চলে আসি, পরের পার্টে চলে আসি। এবারে আমরা যে জায়গাটায় পড়বো দ্যাট ইজ ডিফেক্ট। ডিফেক্টের বাংলা হচ্ছে ত্রুটি। তো ডিফেক্ট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, আমরা একদম ক্লাসের প্রথম দিন থেকে শুরু থেকে আমরা একটা কথা বারবার করে পড়ে আসছি যে ক্রিস্টাল স্ট্রাকচার মানে সেই স্ট্রাকচারটার ক্ষেত্রে যে বিভিন্ন মলিকিউল গুলো থাকে বা বিভিন্ন যে অ্যাটমস গুলো থাকে, সেই মলিকিউল এবং অ্যাটমস গুলো কিন্তু তাদের নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট, নির্দিষ্ট একটা জিওমেট্রিতে সাজানো থাকে, একটা নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস অনুযায়ী তারা সবসময় অ্যারেঞ্জ থাকে। এটাই ক্রিস্টালাইন সলিড। এবার যেমন মনে কর এই যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে বিভিন্ন যে অ্যাটম গুলো রয়েছে তাদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, তাদের একটা নির্দিষ্ট মানে থাকার জায়গা আছে। এবার ডিফেক্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে কোনো কারণে কোনোভাবে বা কোনো কিছুর বিনিময়ে যদি আমরা দেখতে পাই যে কোনো একটা ইউনিট সেলের মধ্যে যে অ্যাটমস গুলো যে জায়গায় থাকার কথা কোনোভাবে হয়তো সেই জায়গায় অ্যাটমস গুলো নেই, অর্থাৎ অ্যাটমস গুলো যেখানে থাকার কথা, যে জায়গায় থাকার কথা সেই জায়গায় হয়তো অ্যাটমস গুলো কোনো কারণে নেই, তাহলে সেটাকেই কিন্তু আমরা বলতে পারবো ডিফেক্ট বা ত্রুটি। এবার আমি একটা ছোট্ট কথা বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যেটা ক্লাসরুমে থাকলে জেনারেলি আমি সবসময় এক্সপ্লেন করার চেষ্টা করি। যে ধরে নাও একটা ক্লাস, সেখানে 40 জন স্টুডেন্টের বসার জায়গা আছে বা 30 জন স্টুডেন্টের বসার জায়গা আছে, এবং প্রত্যেকটা জায়গায় খুব সিস্টেমেটিক্যালি ছেলেরা এবং মেয়েরা তাদের নিজস্ব পজিশন মেনে বসে রয়েছে। কিছু বেঞ্চে ছেলেরা বসে রয়েছে, কিছু বেঞ্চে মেয়েরা বসে রয়েছে। এইভাবে তারা তাদের নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্পেস, নির্দিষ্ট সিট অকুপাই করে আছে। এবং এই যে গোটা ঘরের মধ্যে স্টুডেন্ট সবাই যে বসে আছে, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলতে পারি যে এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার। কারণ প্রত্যেকটা অ্যাটম মানে এখানে স্টুডেন্টরা, প্রত্যেকটা অ্যাটম তাদের নিজেদের জায়গায় বসে আছে এবং তারা ওইখানেই বছরের প্রথম দিন থেকে বসে আসছে এবং ক্লাস করে আসছে। এবার কোনো একদিন ক্লাসে এসে আমি হঠাৎ করে একটা ছেলেকে বললাম যে তুই আজকে থেকে আর ওর পাশে বসবি না, তুই উঠে চলে আয় আমার সামনে চেয়ারে বস। তাহলে এই যে ছেলেটাকে আমি ওর জায়গা থেকে তুলে নিয়ে এসে সামনে চেয়ারে বসালাম, এটা কিন্তু ডিফেক্ট। কারণ এই যে চেয়ারে ছেলেটা বসে আছে, ওই ছেলেটার কিন্তু ওই চেয়ারে বসে থাকার কথা না, ওর কিন্তু নিজের একটা জায়গা আছে এবং সেই জায়গাটাই কিন্তু ও প্রথম থেকে আগাগোড়া বসে আসছে, অর্থাৎ ওটাই ওর পজিশন, ওটাই ওর সিট।
যে মুহূর্তে ওকে আমি ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে অন্য একটা জায়গায় বসালাম, এই ক্ষেত্রে কিন্তু আমাদের গোটা যে স্ট্রাকচারটা, গোটা যে ক্লাসরুমের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু ডিফেক্টিভ হয়ে গেল, ত্রুটি সম্পন্ন হয়ে গেল। এবার এটা যেমন হতে পারে, আবার মনে কর কোনো একদিন এমন হলো যে আমি একটা ছেলের ওপর বা একটা মেয়ের ওপর খুব বিরক্ত হয়ে বললাম যে তুই এখন ঘর থেকে বেরিয়ে যা, তোকে আজকে আর ক্লাস করতে হবে না, তুই এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা, এবং ওই ছেলেটা বা মেয়েটা ঘর থেকে বেরিয়ে চলে গেল। তার মানে কি, এই যে ছেলেটা বা মেয়েটা ঘর থেকে বেরিয়ে চলে গেল, ওয়ান সেকেন্ড আমার তো ঘরে যে যতগুলো স্টুডেন্ট বসেছিল, যে অ্যারেঞ্জমেন্ট ছিল, যে সেট আপ ছিল, সেই সেট আপটা ভেঙে গেল। অর্থাৎ এটাও কিন্তু একটা ত্রুটি। এবং যদি কখন এরকম হয় যে কোনো একটা মানে কোনো একটা ঘরে দেখা গেল একটা ঘর ভর্তি 30 জন স্টুডেন্ট ক্লাস 11 এর বসে পড়ছে, এবার আমাকে একজন ক্লাস 12 এর স্টুডেন্ট ফোন করে বললো যে স্যার আমি গতকাল আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন আমি দিতে পারিনি, তো আজকে আপনার তো ক্লাস 11 এর পড়ানো আছে, আমি কি সেখানে এসে বসে একটা সাইডে পরীক্ষাটা দিয়ে যাব? তা আমি তোকে বললাম হ্যাঁ ঠিক আছে আয়, আমি 7টা থেকে 9টা অবধি পড়াচ্ছি, তুই এর মধ্যে এসে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে চলে যা। অর্থাৎ ওই যে ছেলেটা বা মেয়েটা ক্লাস 12 এর যে একদিনের জন্য 1 ঘন্টার জন্য পরীক্ষা দিতে এলো, সে যখন ঘরের মধ্যে বসবে, সে তো ঘরে একটা জায়গা অকুপাই করবে, সে তো ওই সময় ওই ঘরে থাকার কথা না, তার তো পড়ার টাইম অন্য। তাহলে ও যখন এই ঘরে এসে বসে একটা সাইডে পরীক্ষা দেবে, এটাও কিন্তু একটা ডিফেক্ট, এটাও কিন্তু একটা ত্রুটি। অর্থাৎ একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে যে ডিফারেন্ট অ্যাটমস রয়েছে, বিভিন্ন যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলোর প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, প্রত্যেকের নিজস্ব অবস্থান আছে, এবং সেই পরমাণুগুলো যখনই তাদের নিজস্ব জায়গা বা তাদের নিজস্ব অবস্থান থেকে সরে যাবে, কোনোভাবে তাদের নিজস্ব জায়গা বা নিজস্ব অবস্থান থেকে মিসিং হবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে ডিফেক্ট বা ত্রুটি একটা ক্রিস্টালের। ক্রিস্টাল মানেই খুব নির্দিষ্ট সাজানো গোছানো জায়গা, কোনো একটা যদি সেই সাজানো গোছানো স্ট্রাকচার থেকে কিছু একটা যদি মিসিং হয়, তবেই সেটা হয়ে যাবে ত্রুটি বা তবেই সেটা হয়ে যাবে ডিফেক্ট। এবার আমরা বিষয়টা একটু দেখি, মন দিয়ে ব্যাপারটা একটু দেখবে, বাংলায় তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে, আমি বাংলায় বলে দিচ্ছি। Any deviation from a perfectly periodic ordered arrangement of constituent particles in a crystal is termed as defect or imperfection in the crystal. বলছে যে কোনো একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতরে যদি কোন রকম পারফেক্টলি পিরিয়ডিক অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট, মানে খুব সুন্দরভাবে সাজানো একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে যদি কোনো কারণে ক্রিস্টাল মিসিং হয় বা তাদের নিজের পজিশন থেকে ডেভিয়েট করে, তাদের যদি ডেভিয়েশন হয়, তবে আমরা সেই ঘটনাটাকে বলবো হচ্ছে ত্রুটি বা ডিফেক্ট। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, বোঝা গেল যদি একটা ক্রিস্টাল ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে সেই ক্রিস্টালটা কি নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে? নট লাইক। ক্রিস্টাল যদি ডিফেক্টিভ হয়, তার কিছু প্রপার্টি চেঞ্জ হবে, কিছু প্রপার্টি নতুন তার মধ্যে জন্মাবে, এক্সিস্টিং কিছু প্রপার্টি তার নষ্ট হয়ে যাবে। যেমন আমি তোকে কথার কথা বলছি, প্রেজেন্স অফ ডিফেক্টস ইন দি ক্রিস্টাল ল্যাটিস অফ এ সলিড হ্যাজ সিগনিফিক্যান্ট এফেক্ট অন ভেরিয়াস প্রপার্টিজ। বিভিন্ন ধর্মের ক্ষেত্রে ওদের কিন্তু খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যায়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মেকানিক্যাল স্ট্রেংথ, কালার ইত্যাদি। মানে তড়িৎ পরিবহন ক্ষমতা, ওদের শক্তি, ওদের দৃঢ়তা এবং ওদের বর্ণ, এইগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। তাহলে এখান থেকে একটা এমসিকিউ অ্যারেঞ্জ হতে পারে। তবে হয়তো বলতে পারে যে ডিউ টু ডিফেক্ট, কোন একটা মানে ক্রিস্টালের ক্ষেত্রে একটা ডিফেক্ট হলে নিম্নলিখিত কোন প্রপার্টিগুলোর পরিবর্তন হয়? সেখানে দেখা গেল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে, মেকানিক্যাল স্ট্রেংথ আছে, কালার আছে, এবং তার সঙ্গে একটা প্রপার্টি রয়েছে হয়তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। সেখানে তোকে দেখাতে হবে, বলতে হবে যে কোন প্রপার্টিটা কোন রকম ভাবে পরিবর্তিত হয় না, সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হতে পারে। এবারে তারপরে বলছে মোরওভার defects also confer some new properties to the solid। বলছে দেখা গেল ডিফেক্টিভ হয়ে যাওয়ার ফলে যেমন এমন হয় যে একটা বাচ্চা তার প্রত্যেকদিন ক্লাসরুমে থাকার কথা, পড়তে আসার কথা, সে ক্লাসরুমে বসে অন্যমনস্ক। এবার টিচার হয়তো তার উপর রেগে যাচ্ছে, তুই প্রত্যেকদিন বসে আছিস, পড়া শুনছিস না, কি ব্যাপারটা কি? এবার সেই ছেলেটা হয়তো সেই সময় মাথা নিচু করে বসে আছে, সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। তখন টিচার বলে নিচ্ছে এই ছেলেটা একদম বেকার, ডিফেক্টিভ পিস আমার ক্লাসরুমের ভেতর, মানে এতজন ছেলে মেয়ে বসে পড়াশোনা করছে কিন্তু এই ছেলেটা কোন রকম কোনো পড়া শুনছেই না। হয়তো হতে পারে ওই যে ছেলেটা ক্লাসে ইনঅ্যাটেন্টিভ, ব্যাক অফ দি মাইন্ড সে হয়তো ক্রিকেট খেলা নিয়ে চিন্তা করছে, বিকজ হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড ক্রিকেট প্লেয়ার। অথবা সে একজন ভালো ফুটবল প্লেয়ার, সে হয়তো ফুটবল নিয়ে চিন্তা করছে। অর্থাৎ এই যে ওর পড়াশোনার মধ্যে ওর মানে পড়াশোনার প্রতি ওর যে ডিফেক্টিভ অ্যাটিটিউড
বা ডিফেক্টিভ ওর যে মানে নেচার পড়াশোনার প্রতি, সেটা দেখা গেল অন্য একটা ক্ষেত্রে, ক্রিকেট খেলা বা ফুটবল খেলার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ, ওখানে গিয়ে হয়তো নিজের পারফরমেন্স একদম সবার থেকে উপরে দিচ্ছে, সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিচ্ছে। তাই জন্য আমি এখানে একটা কথা বলছি যে অনেক সময় দেখা যায় যে ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কিছু ডিফেক্ট তৈরি হওয়ার জন্য বা কিছু ডিফেক্ট থাকার জন্য ওই ক্রিস্টাল স্ট্রাকচারটার কিন্তু কিছু নির্দিষ্ট প্রপার্টি তৈরি হয়, নির্দিষ্ট প্রপার্টি ওর মধ্যে জেনারেট করে, যেটা এতদিন ওর মধ্যে ছিল না। তাহলে এই গেল ক্রিস্টাল। এবারে আমরা দেখবো যে ক্রিস্টাল কত রকমের হয়। ক্রিস্টাল প্র্যাকটিক্যালি 3 রকমের হয়, আমি অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ওখান থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে ওদিকে চেয়ারে বসিয়েছিলাম, ও বিরক্ত করছিল, ওকে বলেছি তুই ওর পাশে বসবি না, এখানে বস। এই যে আমি ঘটনাটা ঘটালাম, ধরে নে আমার ঘরে 15 জন ছেলে 15 জন মেয়ে ছিল, আমি ওখান থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে এখানে একটা চেয়ারে বসিয়েছি, এখনো কিন্তু আমার ঘরের ভেতর 15 জন ছেলে এবং 15 জন মেয়েই আছে। আমার ঘরে নাম্বার অফ স্টুডেন্ট কি পাল্টেছে? পাল্টায়নি। যেহেতু যেহেতু ওই ছেলেটাকে আমি ওর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে একটা সাইডে বসিয়েছি, তাই জন্য আমার ঘরটা ডিফেক্টিভ নেচারের হয়ে গেছে বা ডিফেক্টিভ জিওমেট্রি হয়ে গেছে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, বাংলাতেও স্টয়চিওমেট্রিক ত্রুটি বলে। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট তাহলে কারা কারা? বলছে যদি কোনো ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কোনো একটা ডিফেক্ট অ্যারাইজ হওয়ার ফলে স্ট্রাকচারের ভেতরে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সংখ্যা আছে, নাম্বার অফ ক্যাটায়ন নাম্বার অফ অ্যানায়ন, এক্ষেত্রে নাম্বার অফ ছেলে নাম্বার অফ মেয়ে, সেটা যদি অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে, ছেলেটাকে ওখান থেকে এখানে তোলার আগে ঘরে 30 জন ছিল, এখন ছেলেটাকে ওখান থেকে এখানে তুলে আনার পরেও ঘরে 30 জন আছে, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু রিমেইন আনচেঞ্জ। ছেলে যতজন ছিল মেয়ে যতজন ছিল এখনো তাই আছে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলবো হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। নাও 2 নম্বর যে ডিফেক্টটা আমরা পড়বো, দ্যাট ইজ নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এটা আমি বললাম যে কোনো একটা ছেলে বা মেয়ের প্রতি, যে কোনো একজনের প্রতি আমি বিরক্ত হয়ে আমি বললাম যে এখনই এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে চলে যা, এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে চলে যা, আর এই ঘরে বসবি না। তাহলে আমি একটা মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিলাম। এতক্ষণ আমার ঘরে ছিল 15 জন ছেলে 15 জন মেয়ে, যে মুহূর্তে একটা মেয়েকে আমি ঘর থেকে তাড়িয়ে দিলাম, তখন কিন্তু আমার ঘরে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 29 জন হয়ে গেল। অর্থাৎ ছেলে মেয়ের উপস্থিতির যে অনুপাত, সেটা 1:1 ছিল, 15:15, এখন কিন্তু সেটা 15:14 হয়ে গেল। অর্থাৎ ঘরের কম্পোজিশন পাল্টে গেছে, ঘরের সংযুক্তি পাল্টে গেছে, ঘরের মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস পাল্টে গেছে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এর কোনো বাংলা নেই। 3 নম্বর যে এক্সাম্পলটা আমি বললাম, যে ক্লাস 12 এর একটা ছেলেকে আমি বললাম যে ভাই আয় তুই এসে আজকে 1 ঘন্টা ক্লাস 11 এর সঙ্গে পরীক্ষা দিয়ে যা। অর্থাৎ এই যে ক্লাস 12 এর স্টুডেন্টটা এলো, ও কি এই গ্রুপের বা এই ঘরে এই মুহূর্তে আসার কথা না। ও এসছে, তার মানে যদি একটা অপ্রয়োজনীয় জিনিস কোন একটা সিস্টেমের ভেতর ঢুকে আসে, তখন সেই অপ্রয়োজনীয় জিনিসটাকে আমরা কি বলি? ইমপিউরিটি বলি, অশুদ্ধি বলি। এই ধরনের ডিফেক্টকে বলা হয় ইমপিউরিটি ডিফেক্ট অথবা অশুদ্ধিজনিত ত্রুটি। অর্থাৎ যদি কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতরে এমন কোন একটা ফরেন পার্টিকেল ঢুকে পড়ে, যার ওই মুহূর্তে ওখানে থাকার কথা নয়, যার বাইরে থাকার কথা, সে যদি কোনোভাবে ঢুকে পড়ে, তখন যে ডিফেক্ট অ্যারাইজ করে, সেই ডিফেক্টটাকে আমরা বলি হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধি জনিত ত্রুটি। বোঝা গেল? তাহলে স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক, ইমপিউরিটি। এবারে আমরা 1 by 1 আসবো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। চল, বলছে পয়েন্ট ডিফেক্ট that arises in a crystal without disturbing the stoichiometry. Now what is stoichiometry? The ratio of number of cations and anions. এই যে আমি বলছিলাম 15 জন ছেলে 15 জন মেয়ে, একটা ছেলেকে ওখান থেকে তুলে নিয়ে সেখানে বসিয়েছি, তাহলে 15 জন ছেলে 15 জন মেয়েই আছে। ছেলে মেয়ের সংখ্যার অনুপাত কত? 1:1। পাল্টেছে কি? পাল্টায়। এবারে তারপরে বলছে এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এবারে এই যে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, না ভাই, এই স্টয়চিওমেট্রিক ডিফেক্ট প্র্যাকটিক্যালি 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শর্টকি ডিফেক্ট, নাম অনুযায়ী হয় এটা শর্টকি ডিফেক্ট। 2 হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। এগুলোর কোনো বাংলা নেই, এগুলো তো নাম। ফ্রেঙ্কেল ডিফেক্ট, হ্যাঁ, ডিফেক্টের বাংলা ডেফিনেটলি আছে, দ্যাট ইজ ত্রুটি। তাহলে স্টয়চিওমেট্রিক ডিফেক্টকে আমরা 2 ভাগে ভাগ করি, শর্টকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট। নেক্সট, নাও হোয়াট ইজ শর্টকি ডিফেক্ট? আমি শর্টকি ডিফেক্ট বোঝাবো, বাট বিফোর দ্যাট আমি একটু সিম্পলি আগে একটু দেখাই যে হোয়াট ইজ শর্টকি ডিফেক্ট। ধর মনে কর এখানে একটা ক্রিস্টাল স্ট্রাকচার আমি কনসিডার করছি, যার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে লাইক দিস।
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। অর্থাৎ এই স্ট্রাকচারের ভেতরে তোরা দেখতে পাচ্ছিস কতগুলো ক্যাটায়ন আছে, 1 2 3 4 5 6। তাহলে ক্যাটায়ন কতগুলো আছে? ক্যাটায়ন কতগুলো আছে? 6খানা আছে। আমি ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিওটা দেখতে চাইছি। ক্যাটায়ন কতগুলো আছে? 6খানা। অ্যানায়ন কতগুলো আছে? 1 2 3 4 5 6। অ্যানায়ন কতগুলো আছে? 6খানা। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও কত হলো? 1:1। এবার এই স্ট্রাকচার থেকে ধরে নে একটা ক্যাটায়ন ওর জায়গায় থাকার কথা কিন্তু ওর জায়গা থেকে বেরিয়ে চলে গেল। আবার আরেকটা অ্যানায়ন ওর জায়গায় থাকার কথা কিন্তু ওর জায়গা থেকে বেরিয়ে চলে গেল। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে বিফোর। এন্ড আফটার কি হলো? আফটার যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন নিজের জায়গা থেকে বেরিয়ে চলে গেছে তখন ডেফিনেটলি একটা ত্রুটি হবে, যাদের যে জায়গায় থাকার কথা তারা সেই জায়গায় নেই। এবার এখন স্ট্রাকচারের ভেতরে ক্যাটায়ন কতগুলো আছে? 5টা। এখন স্ট্রাকচারের ভেতরে অ্যানায়ন কতগুলো আছে? 5টা। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের রেশিও কত? 1:1। ক্যাটায়ন অ্যানায়নের রেশিও কত? 1:1। দিস ইজ শর্ট কি ডিফেক্ট। বলছে যে কোন যে সমস্ত ডিফেক্টের ক্ষেত্রে বা যে সমস্ত ডিফেক্টে এমন দেখা যায় যে কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতর থেকে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং, অর্থাৎ যতগুলো ক্যাটায়ন ঠিক ততগুলোই অ্যানায়ন যদি স্ট্রাকচারের মধ্যে থেকে বেরিয়ে পালিয়ে চলে যায় তাহলে সেই ধরনের ত্রুটিকে আমরা বলি হচ্ছে শর্টকি ত্রুটি, এবং এটা একটা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। কেন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট? কারণ আগে ক্যাটায়ন অ্যানায়নের রেশিও ছিল 1:1, এখনো কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের রেশিও আছে 1:1, অর্থাৎ ইট ইজ অ্যান এক্সাম্পল অফ শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট যেখানে সমসংখ্যক ক্যাটায়ন সমসংখ্যক অ্যানায়ন তাদের নির্দিষ্ট ল্যাটিস পয়েন্ট থেকে মিসিং হয়। লেট স্টার্ট মানে ডিসকাস দি ডেফিনেশন। দ্য ডিফেক্ট দ্যাট অ্যারাইজেস ইন আয়নিক ক্রিস্টাল ডিউ টু মিসিং অফ ইকুয়াল নাম্বার, জোর দেবে এই কথাটার উপর, ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন ফ্রম দি ক্রিস্টাল ইজ কল্ড শর্টকি ডিফেক্ট। মানে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি নিজের কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে থেকে মিসিং হয়, দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন, দুটো চারটে ক্যাটায়ন চারটে অ্যানায়ন, ইকুয়াল যতগুলো ক্যাটায়ন ঠিক ততগুলোই অ্যানায়ন যদি মিসিং হয় তবে সে যে ডিফেক্টটা অ্যারাইজ করবে সেই ডিফেক্টটাকে আমরা বলবো হচ্ছে শর্টকি ডিফেক্ট। এবার এই শর্টকি ডিফেক্ট কখন দেখা যাবে এবার একটু ভালো করে বোঝ। ধর মনে কর কোন একদিন এই যে আমি যে ঘরটার কথা বলছিলাম 30 জন ছেলে 30 জন মেয়ের আসার কথা, এবার দেখা গেল কোন একদিন 29 জন ছেলে 29 জন মেয়ে উপস্থিত। কাকতালীয় ভাবে হতেই পারে যে 29 জন ছেলে 29 জন মেয়ে, একটি ছেলে একটি মেয়ে কোনো কারণে তাদের বিভিন্ন কাজে আসে। আবার তৃতীয় দিন দেখা গেল আবার 29 জন ছেলে 29 জন মেয়ে, তৃতীয় দিন দেখা গেল আবার 29 জন ছেলে 29 জন মেয়ে, এবং দেখা যাচ্ছে এই যে 3 দিন যে অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্ট হওয়ার ক্ষেত্রে যে ছেলেটা এবং যে মেয়েটা অ্যাবসেন্ট হচ্ছে তারা কমন। অর্থাৎ প্রথম দিনও ওরা দুজন অ্যাবসেন্ট ছিল, দ্বিতীয় দিনে ওরা দুজন অ্যাবসেন্ট ছিল, তৃতীয় দিনে ওরা দুজন অ্যাবসেন্ট ছিল। এবার তৃতীয় দিনে অটোমেটিক্যালি অ্যাজ এ টিচার আমার একটা মনে প্রশ্ন তৈরি হবে যে একই মানে একটাই পেয়ার একটাই কাপল তারা মিসিং হচ্ছে প্রত্যেকদিন, তাহলে একবার বাড়িতে খোঁজ নিই। এবং বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল যে ওই ছেলেটি এবং ওই মেয়েটি গত 3 দিন বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু পড়তে আসেনি। দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আমার প্রফেশনে বেশ কয়েক বছর ধরে দেখছি যে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। এই ঘটনাগুলোকে আমি খুব কঠোর হাতে দমন করে এসেছি আগাগোড়াই, এবং এক্ষেত্রে আমি তাই করবো। এবং দেখা গেল যে ছেলেটা এবং যে মেয়েটা মিসিং হচ্ছে একই সঙ্গে, তাহলে ওরা তার মানে ওদের মধ্যে এক্সটার্নাল একটা বন্ডিং আছে, যে বন্ডিংটা অপেক্ষাকৃত অনেক ভালো বন্ডিং, ওরা বন্ধু, পরস্পরের খুব ভালো বন্ধু। এবার এই যে ওরা পরস্পরের খুব ভালো বন্ধু সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা হচ্ছে যে ওরা আমার এখানে আসার কথা, আমার ক্রিস্টাল স্ট্রাকচারে ওদের জায়গা ফাঁকা রয়েছে, সেই জায়গাটা ফাঁকা রেখে ওরা বাইরে চলে যাচ্ছে, আমার ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ডিফেক্টিভ করে রাখছে। এবং যেহেতু একটা ছেলে একটা মেয়েই মিসিং হচ্ছে, তাই আমার কাছে ব্যাপারটা কিন্তু শর্টকি ডিফেক্ট, অর্থাৎ নাম্বার অফ মানে রেশিও অফ স্টুডেন্টস আমার কাছে কিন্তু কম বেশি হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে কখন এরকম শর্টকি ডিফেক্ট দেখা যায় বা কখন আমি এই ব্যাপারটাকে ওভারলুক করতে পারবো। তুই একটা জিনিস দেখ, ধর মনে কর আমার কাছে আমার ঘরে যদি 4 জন স্টুডেন্ট থাকে এবং তার মধ্যে যদি প্রত্যেক দিন আমি দেখি যে 2 জন করে অ্যাবসেন্ট, তাহলে কিন্তু প্রথম দিনেই আমার ব্যাপারটা চোখে লেগে যাবে, 2 জন আসেনি কেন, আমাকে তো জানাইনি। কিন্তু যখন আমি দেখবো যে আমার ঘরে 40 জন স্টুডেন্ট এবং
দুজন, একটা ছেলে একটা মেয়ে পরপর দুদিন মিসিং আমার কাছে কিন্তু ব্যাপারটা চোখে কম লাগবে। অর্থাৎ যত বেশি স্টুডেন্ট থাকবে আমার চোখের সামনে, আমার ঘরে যত বড় স্ট্রাকচার হবে, যত বেশি নাম্বার অফ স্টুডেন্ট থাকবে, এই মিসিং এর ব্যাপারটা কিন্তু আমার চোখে আসবে কম। আমার রেকগনাইজেশন বা আমার রেকগনাইজ করতে কিন্তু সময় লাগবে। কিন্তু এটাই যদি একটা 4 জনের ব্যাচ হয়, সেখান থেকে যদি 2 জন মিসিং হয়, তাহলে কিন্তু ব্যাপারটা আমার পক্ষে সহজ হবে আইডেন্টিফাই করা যায় 2 জন আসছে। এবার যদি তোদেরকে আমি প্রশ্ন করি, তাহলে এই যে দুটো ছেলে মেয়ে, ওদের পালানো কোন ব্যাচ থেকে সম্ভব? 40 জনের একটা ব্যাচ থেকে সম্ভব ইজিলি, নাকি 4 জনের ব্যাচ থেকে সম্ভব? স্বাভাবিক উত্তর আসবে, কেন স্যার 40 জনের ব্যাচ থেকে সম্ভব? কারণ ওরা জানে 40 জনের ব্যাচে স্যার হয়তো খেয়াল করবে না। এক্সাক্ট শর্ট কি ডিফেক্টের ক্ষেত্রে এটাই হয়। বলছে যদি হাই কোঅর্ডিনেশন নাম্বার হয়, হাই কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, যে একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতরে যদি প্রচুর সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন্স থাকে, তবে সেইটাকে আমরা বলি হাই কোঅর্ডিনেশন নাম্বার। আর যদি হাই কোঅর্ডিনেশন নাম্বার হয়, ইন দ্যাট কেস ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স মিসিং হওয়ার কিন্তু টেন্ডেন্সি বাড়ে। আর আরেকটা কথা বলছে যে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা সেম হতে হবে। সাইজ মানে আমাদের এক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিলাম, যারা একসঙ্গে চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে এবং পড়তে না এসে ফাঁকি দিয়ে ঘুরতে চলে যাচ্ছে, তাদের ভাইব ম্যাচ করছে, তারা সেম ক্যাটাগরির ক্যান্ডিডেট, দুজনেরই মাথায় চিন্তা ভাবনা বা মেন্টালিটি একই রকম, যে পড়তে না গিয়েও ঘুরতে যাওয়া যায়। বাট দুজনের মধ্যে যদি একজনের মেন্টালিটি এরকম হতো যে বলতো যে কেন বেকার পড়া কামাই করবো, তার থেকে বরং এদিক ওদিক করে অন্য সময় ঘুরতে যাব, তাহলেই দেখছি যে ব্যাচ থেকে কিন্তু দুজনেই মিসিং হতো না। কারণ একজন যেতে চাইছে না, আরেকজন যেতে চাইছে, ইন দ্যাট কেস দেখা যাবে দুজনেই মিসিং হচ্ছে না। আর দুজনে স্মুথলি মিসিং হয়ে যাচ্ছে, দুজনেই প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে দুজনের ভাইব ম্যাচ করছে, দুজনের চিন্তা ভাবনা ম্যাচ করছে, দুজনের মেন্টালিটি ম্যাচ করছে, যে পড়া কামাই করে ঘুরতে যাওয়া যায়, কিছু এসে যায় না। এটাই অ্যাটমস গুলোর ক্ষেত্রে বলছে, যে যদি ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স এর সাইজটা সেম হয়, যদি ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স খুব মানে একই রকম একই সাইজের ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়, ইন দ্যাট কেস কিন্তু শর্ট কি ডিফেক্ট দেখা যায়। সর্বশেষে কিন্তু এটা একটা ডিফেক্ট। যারা এরকম ঘটনা ঘটায় তাদের নিজেদের কেরিয়ারের জন্য এটা একটা অপূরণীয় ডিফেক্ট, এমন একটা ডিফেক্ট যেটার কোনোদিন পূরণ হবে না, হতে পারে না। কারণ এই প্রত্যেকটা আমাদের এখনকার যা পজিশন, যা সোসাইটির যা অবস্থা, তাতে এই টিউশন ক্লাসগুলোতে হয়তো মেজরিটি স্টুডেন্টরা ভরসা করে যে এখানে এসে আমরা আমাদের আলটিমেট স্কুলে যে জায়গায় পড়ার খামতি থেকে যাচ্ছে সেগুলোকে পূরণ করব। এবার যারা যে সমস্ত স্টুডেন্টরা এই পড়ার জায়গাগুলোতেও ফাঁকি দেয়, তাদের শেখা কিন্তু আর কমপ্লিট হয় না কোনোদিন। তারা চিরকাল চিরজীবন, হতে পারে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করলো, হতে পারে তারা বিভিন্ন রকম দয়া দাক্ষিণ্যে নাম্বার পেয়েও গেল, বাট তাদের ভেতরের সাবজেক্টের দক্ষতা কিন্তু কোনোদিন সম্পূর্ণ হয় না। অর্থাৎ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মানে যেহেতু অ্যাকচুয়ালি যারা তোরা দেখছিস, তোদের থেকে আমার বয়স, তোদের বয়সের ডবল বয়স আমার, তোদের যদি 16 বছর বয়স হয়, 15 হবে, বাট আমার বয়স 32, মানে ডবল বয়স। তো আমি একটু হলেও তো তোদের থেকে বেশি দেখেছি গত বেশ কয়েক বছরে। এবং আমি একটা কথা বলছি, যে সবকিছু করতে পারো, দুষ্টুমি করো, পড়াশোনা করো না, টিভি দেখো, মোবাইল নাও, গেম খেলো, বিশেষ বন্ধু বানাও, তাদের সঙ্গে ঘুরতে যাও, যেটা করো না সেটা হচ্ছে প্রথমত বাবা মাকে ঠকিও না, বাবা মাকে মিথ্যে কথা বলো না, বা বাবা মাকে এমন কোনো কাজ করো না যাতে তোমাদের প্যারেন্টস তাদের প্রতি চিট করা হয়। এবং দ্বিতীয়ত যদি সম্ভব হয়, যদি খুব কষ্ট না হয়, টিচারদেরকে ঠকিও না। কারণ টিচাররা হয়তো টিচারদের সঙ্গে বর্তমানে স্টুডেন্টদের একটা প্রফেশনাল সম্পর্ক আছে, কারণ টিচারদের সেটা প্রফেশন, বাট স্টিল কোথাও না কোথাও টিচাররা কিন্তু বাবা মায়ের পরেই আসেন, এবং তাদেরকে ঠকালে কিন্তু তোমাকে জীবনে ঠকতে হবেই। অর্থাৎ এই বিষয়টা একটু মাথায় রেখো। আমি জানি অন্য একটা জায়গায় ঢুকে গেলাম, বাট যেহেতু এক্সাম্পলের সঙ্গে এলো, আমি এটা বলে দিলাম যে এই বিষয়টা একটু মনে রেখো। তোমরা সবকিছু করো, স্টুডেন্ট লাইফ এনজয় করার, স্টুডেন্ট লাইফ পড়াশোনা শেখার জন্য শুধু নয়, স্টুডেন্ট লাইফ বারবার ফিরে আসে না। আমি আজকে 1000 চেষ্টা করলেও কলেজ লাইফে ফিরে যেতে পারবো না, স্কুল লাইফে ফিরে যেতে পারবো না, যেটা তোমরা পাচ্ছ। তো সেই জায়গাটাকে তোমরা একদম তোমাদের আনন্দের চূড়ান্ত জায়গায় গিয়ে আনন্দ করো, আমার কোনো আপত্তি নেই। বাট দুটো জিনিস করো না, একটা হচ্ছে বাড়িতে বাবা মাকে ঠকিও না, তাদেরকে চিট করো না, যেটুকু সম্ভব, যতটা সম্ভব তাদেরকে সত্যি কথা বলার চেষ্টা করো। আর যদি খুব অসুবিধা না হয়, টিচারদেরকে ঠকিও না, টিচারদেরকে মিথ্যে কথা বলো না। কারণ এতে প্রথমত টিচাররা অসম্মানিত হন,
যদিও অনেকের কাছে অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা এখন খুবই নেগলিজেবল হয়ে গেছে, অসম্মানিত হয়েছে তো কি হয়েছে, ঠিক আছে পয়সা দিয়ে পড়ি ভাই, বাট এটার কিন্তু ফল পেতে হবে কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়। এটা মনে রেখো আমার কথা, এবং আমি বলছি এটা কিন্তু অতি মানে কঠিন এবং সত্যি একটা বাস্তব, যেটা প্রত্যেককে ফেস করতে হবে। এবার আমি বলছি, আমার কথায় বিশ্বাস না করে তোমরা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারো, সেক্ষেত্রে তোমরা যখন শিখবে বা যেভাবে শিখবে সেই শিক্ষাটা আর কোনোদিন ভুলবে না। ওকে, তো এটা গেল আমাদের শর্ট কি ডিফেক্ট। শর্ট কি ডিফেক্টের তাহলে দুটো কন্ডিশন, ক্যাটায়ন অ্যানায়নের সাইজ সেম হতে হবে এবং স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার অনেক বেশি হতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার অনেক বেশি মানে নাম্বার অফ মেম্বার ইন দি ক্রিস্টাল অনেক বেশি হতে হবে। ওকে, 2 নম্বর আমরা যে ডিফেক্টটা এবার যাবো, সেই ডিফেক্টটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট ব্যাপারটা কি? ফ্রেঙ্কেল ডিফেক্ট ব্যাপারটা হচ্ছে, ধরো মনে করো আমি এরকম একটা ক্রিস্টাল স্ট্রাকচার কনসিডার করলাম, জাস্ট বিফোর আমি যা করেছিলাম সেটাই বলছি। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এখানে কতগুলো ক্যাটায়ন আছে? 6টা ক্যাটায়ন আছে, 6টা অ্যানায়ন আছে, রেশিও কত? এবার ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি হয়, একটা ক্যাটায়ন, অনলি ক্যাটায়ন, একটা ক্যাটায়ন নিজের জায়গা থেকে বেরিয়ে সেও বলছে আমার এখানে বসতে ভালো লাগছে না, আমি এখানে আর বসবো না, নিজের জায়গা থেকে সরে গেল, নিজের জায়গা ফাঁকা করে দিল, ফাঁকা করে দিয়ে কি করলো, একটা গ্যাপে গিয়ে বসে পড়লো, একটা ফাঁকা স্থান, একটা ইন্টারস্টিশিয়াল গ্যাপ, অন্তঃস্থানিক যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গায় এসে বসে পড়লো। তাতে করে আমার নাম্বার অফ ক্যাটায়ন, নাম্বার অফ অ্যানায়নের যে রেশিও, সেই রেশিও কি পাল্টালো? পাল্টালো না, কারণ ক্যাটায়নটা তো স্ট্রাকচার থেকে বেরোয়নি। ক্যাটায়নটা কি স্ট্রাকচার থেকে বেরিয়েছে? ক্যাটায়নটা কিন্তু স্ট্রাকচার থেকে বেরোয়নি, ক্যাটায়নটা কিন্তু ওই স্ট্রাকচারের ভেতরেই অন্য একটা গ্যাপে গিয়ে বসেছে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে দেখ এখানে কি বলছে, the defect that arises in an ionic crystal when an ion, generally a cation, moves out from its normal lattice site and enters an interstitial site is called ফ্রেঙ্কেল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল সাইট মানে হচ্ছে অন্তঃস্থানিক অবস্থান, অর্থাৎ একটা গ্যাপ, সেই গ্যাপে গিয়েও যখন বসে যাবে তখন যে ডিফেক্টটা তৈরি হবে, যে ডিফেক্টটা অ্যারাইজ করবে, সেই ডিফেক্টটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট, সেই ডিফেক্টটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। এবার আমি শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে একটা সিম্পল ডিফারেন্স বলি। তোরা দেখ, এই যে শর্টকি ডিফেক্ট আমরা দেখেছিলাম, শর্টকি ডিফেক্টে ক্যাটায়ন আর অ্যানায়ন কিন্তু স্ট্রাকচার থেকে বেরিয়ে গেছিল। স্ট্রাকচার থেকে যদি বেরিয়ে যায়, স্ট্রাকচার থেকে বেরিয়ে গেলে কি চেঞ্জ হবে? স্ট্রাকচার থেকে বেরিয়ে গেলে মাস, ক্যাটায়ন আর অ্যানায়নের জন্য যে মাস ছিল, যে ভর ছিল, সেই ভর কমে যাবে। আর ভর যদি কমে যায় তাহলে ডেনসিটিও কিন্তু কমে যাবে। সবসময় এটা মাথায় রাখবে, শর্টকি ডিফেক্টে কিন্তু ডেনসিটি ডিক্রিজ করে, ঘনত্ব ডিক্রিজ করে। এবার আমরা ফ্রেঙ্কেল ডিফেক্টে চলে আসি। ফ্রেঙ্কেল ডিফেক্টে ক্যাটায়নটা স্ট্রাকচার থেকে তো বেরোয়নি, তাহলে আমরা যেহেতু ক্যাটায়নটা স্ট্রাকচার থেকে বেরোয়নি, তাহলে মাসের ক্ষেত্রে আমরা কি দেখবো? মাসের ক্ষেত্রে আমরা দেখবো নো চেঞ্জ। আর ডেনসিটির ক্ষেত্রে আমরা কি দেখবো? ডেনসিটির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখবো নো চেঞ্জ। যেহেতু মাস চেঞ্জ হচ্ছে না, তাই জন্য ডেনসিটির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে কোন ডিফেক্টে ডেনসিটি চেঞ্জ হয়, শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে ডেনসিটি চেঞ্জ হয়, শর্টকি ডিফেক্টে ডেনসিটি ডিক্রিজ করে। কোন ডিফেক্টে ডেনসিটি আনচেঞ্জ থাকে? ফ্রেঙ্কেল ডিফেক্টে ডেনসিটি আনচেঞ্জ থাকে। দ্যাটস ইট। এবারে ফ্রেঙ্কেল ডিফেক্ট কারা দেখায়? দেখ, একটা ক্যাটায়ন সে ছোট জায়গায় গিয়ে বসছে, মানে গ্যাপে গিয়ে বসছে। গ্যাপ মানে কি? গ্যাপের ডেফিনেশন কি? যেটা স্ট্রাকচার, সেখানে বিভিন্ন অ্যাটমস গুলো বসে আছে, মাঝে যে ফাঁকা জায়গাটা ক্রিয়েট হয়েছে সেটাই তো গ্যাপ। আর গ্যাপ যা জেনারেলি কি হয়, খুব ক্ষুদ্র হয়, ছোট হয়, এবং সেই ছোট জায়গায় যদি একটা ক্যাটায়নকে এসে ঢুকতে হয়, তাহলে ক্যাটায়নটাকেও অনেক ছোট হতে হবে। এটাই প্রথম কন্ডিশন। বলছে ফ্রেঙ্কেল ডিফেক্টস আর জেনারেলি অবজার্ভড, ফ্রেঙ্কেল ডিফেক্টস আর জেনারেলি অবজার্ভড in those ionic compounds in which constituent ions have low coordination number and the anions are much larger than cations। মানে ক্যাটায়ন্স গুলো হচ্ছে অ্যানায়ন্স এর থেকে অনেক ছোট,
অথবা অ্যানায়ন গুলো ক্যাটায়নের থেকে অনেক বড়, তবেই ক্যাটায়ন গুলো নিজের জায়গা থেকে সরে এসে অনেকগুলো অ্যানায়নের মাঝখানে ফাঁকা জায়গায় গ্যাপের ভেতরে ঢুকে যেতে পারে। আর বলছে কোঅর্ডিনেশন নাম্বার লো। কোঅর্ডিনেশন নাম্বার লো মানে স্ট্রাকচারে যদি নাম্বার অফ মেম্বার কম থাকে তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। হাই কোঅর্ডিনেশন নাম্বার শর্টকি ডিফেক্ট দেখায়, লো কোঅর্ডিনেশন নাম্বার কি দেখায়? ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। হাই কোঅর্ডিনেশন নাম্বার শর্টকি ডিফেক্ট দেখায়, লো কোঅর্ডিনেশন নাম্বার কি দেখায়? ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। আর ফ্রেঙ্কেল ডিফেক্ট কাদের ক্ষেত্রে দেখা যায়? এজিসিএল, এজিবিআর, এজিআই, জেডএনএস এদের ক্ষেত্রে দেখা যায়। এবং মাথায় রাখবে এদের মধ্যে এই যে এজিবিআর হচ্ছে এমন একটা এক্সাম্পল, মানে এমন একটা কম্পাউন্ডের মানে এক্সাম্পল যে শর্টকি ডিফেক্টও দেখায় আবার ফ্রেঙ্কেল ডিফেক্টও দেখায়। যে শর্টকি ডিফেক্টও দেখায় আবার ফ্রেঙ্কেল ডিফেক্টও দেখায়, দুটো ডিফেক্টই শেষও করে, সেটা হচ্ছে এজিবিআর। তাহলে আশা করি শর্টকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট বোঝা গেল, শর্টকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট বোঝা গেল। এবার আমরা নন স্টয়সিওমেট্রিক ডিফেক্টে যাব। আজকের পরে, আজকে যে রিভিশন ক্লাসটা হচ্ছে এরপরে সলিড স্টেট রিভিশন আমি ক্লোজ করে দিচ্ছি। অনেকে যারা প্রথম থেকে ক্লাসগুলো করনি তারা যেটুকু তাদের ব্যাক মানে ড্রব্যাক ছিল, যেটুকু তাদের ডেফিসিয়েন্সি ছিল সেটা আজকে ক্লাসে ফুলফিল করে দেওয়া হচ্ছে। আর একটাই টপিক আছে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, সেটা বললে আমার হয়ে যাবে। এরপরে আগামী আমি গ্রুপে লিখে দিচ্ছি, প্রত্যেকটা গ্রুপে আগামী যেদিন আমরা এমসিকিউ ডিসকাস করব সেদিন কিন্তু প্রত্যেকে বিফোর দ্যাট প্রত্যেকে কিন্তু পুরো চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নেবে, পুরো চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে। আমি গ্রুপে লিখে দিচ্ছি, ভিডিওটা পোস্ট করার পর, ভিডিওটা পাবলিশ হওয়ার পর প্রত্যেকটা গ্রুপে আমি নোটিশ দিয়ে দিচ্ছি যে কোন গ্রুপে কবে পরীক্ষা হবে, এমসিকিউ ডিসকাশন লাইভ এমসিকিউ ডিসকাশন ইউটিউবে কবে হবে আমি প্রত্যেকটা গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছি। সেই অ্যাকর্ডিংলি প্রত্যেকে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবে এবং পরীক্ষা দেবে। পরীক্ষা কিন্তু ওএমআর বেসড হবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। অতএব ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা যেন ভালো হয়। দেখা যাক, চলো এবারে আমরা চলে আসি নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কোনগুলো? তাহলে স্টয়সিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিও, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিওটা আনচেঞ্জ থাকে। আর নন স্টয়সিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিও, সেই রেশিওটা কিন্তু পাল্টে যায়, কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, পাল্টে যায়। দেখ বলছে দি পয়েন্ট ডিফেক্ট হুজ প্রেজেন্স ইন দি ক্রিস্টাল স্ট্রাকচার অফ অ্যান আয়নিক কম্পাউন্ড চেঞ্জেস দি স্টয়সিওমেট্রি। অর্থাৎ স্টয়সিওমেট্রি পাল্টে দেয়। স্টয়সিওমেট্রি মানে রেশিও অফ দি নাম্বার অফ ক্যাটায়ন। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট প্র্যাকটিক্যালি দু রকমের হয়। ওটা যেমন শর্টকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট হয়েছিল, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট দু রকমের হয়। প্রথমটার নাম হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট অথবা ধাতব আধিক্যজনিত ত্রুটি। আর 2 নম্বর হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। অর্থাৎ ধাতব ঘাটতিজনিত ত্রুটি। মেটাল এক্সেস ডিফেক্ট ধাতব আধিক্যজনিত ত্রুটি, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট ঘাটতিজনিত ত্রুটি। তো এই দুটো আমরা যাব। ফার্স্ট মেটাল এক্সেস ডিফেক্ট। এবারে এইটা বোঝাতে গিয়ে আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাবো। এক্সাম্পল মানে একটা কেমিক্যাল ফেনোমেনা, একটা কেমিক্যাল এক্সাম্পল দিয়ে আমি বিষয়টাকে রিপ্রেজেন্ট করব যে হোয়াট ইজ মেটাল এক্সেস ডিফেক্ট অ্যাকচুয়ালি। ধরে নাও আমি একটা কথা বলি যে এই যে সোডিয়াম ক্লোরাইড বা টেবল সল্ট,
আমাদের অনেকেরই বাড়িতে আমরা ব্যবহার করি সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট, এবং প্রত্যেকেই জানো যে সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্টের কালার কিন্তু হোয়াইট। অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট তার নিজস্ব কোনো রং নেই, তার নিজস্ব কোনো কালার নেই। সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট সে কিন্তু সাদা। এবার এই যে সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট সাদা, বলছে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি সোডিয়াম ভেপারের প্রেজেন্সে, অর্থাৎ সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে হিট করি, তখন দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডের কালারটা কি হয়ে যায়, ইয়েলো হয়ে যায়, হলুদ হয়ে যায়। আর সবসময় মাথায় রাখবে, কালার হওয়ার পেছনে, কালার হওয়ার ব্যাকগ্রাউন্ডে, কালার হওয়ার নেপথ্যে থাকে হচ্ছে ফ্রি ইলেকট্রন। কোন স্ট্রাকচারের মধ্যে যখনই ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হয়, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন জেনারেট করে, তখনই সেই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু কালার চলে আসে, সেই স্ট্রাকচারটা কালারফুল হয়ে যায়, রঙিন হয়ে যায়। এবারে চলো সোডিয়াম ক্লোরাইডের গল্পটা আমরা দেখি। একটা খুব সুন্দর সামাজিক গল্প দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব আমরা। মন দিয়ে গল্পটা শোনো। এই গল্পগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এগুলো সম্পূর্ণ কাল্পনিক। যদি বাস্তবে কোনো কিছুর সঙ্গে এই গল্পের মিল পাওয়া যায়, তাহলে সেটা একেবারে অনিচ্ছাকৃত এবং মানে কাকতালীয়। এর সঙ্গে আমার মানে কোনো ইন্টেনশন নেই, এটাই আমি বলতে চাইছি আর কি। ছোট একটা সিনেমার সামনে দেখায়, ওটা মুখস্থ করে বলে দিলাম। যে কোনো একটা সিনেমা, একটা সিরিজ দেখানোর আগে এসব দেখায়। তো ধরেন একটা NaCl এর ক্রিস্টাল, যেখানে Na+Cl- এগুলো সব রিপিটেডলি রয়েছে। Na+Cl- এগুলো সব রিপিটেডলি রয়েছে। Na+Cl- এগুলো রিপিটেডলি রয়েছে। Na+Cl- এগুলো রিপিটেডলি রয়েছে। Na+Cl- এগুলো রিপিটেডলি রয়েছে। দিস ইজ দি স্ট্রাকচার অফ সোডিয়াম ক্লোরাইড। এ খুব ভালো রয়েছে, মজায় রয়েছে, এর কাছে কোনো ফ্রি ইলেকট্রন নেই। সোডিয়ামের ইলেকট্রন ছাড়ার ছিল, সোডিয়াম ছেড়ে দিয়েছে। ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার ছিল, ক্লোরিন নিয়ে নিয়েছে। দুজনে মিলে তাদের মধ্যবর্তী একটা সম্পর্ক, একটা বন্ধন তৈরি করে সামাজিকভাবে বসবাস করছে। রং সাদা, বেরঙিন জীবন, রঙের কোনো ব্যাপার নেই। দুজনে দুজনের মতন করে স্থায়ী এবং দুজনে একই সঙ্গে সুখে শান্তিতে বসবাস করছে। এমতো অবস্থায় বাইরে থেকে সোডিয়াম ভেপার এলো, অর্থাৎ গ্যাসিয়াস সোডিয়াম দিয়ে আমাদের ওটাকে হিট করা হলো। এবার এই যে বাইরে থেকে যে অতিরিক্ত সোডিয়াম এলো, সেই সোডিয়াম কি করছে? সোডিয়াম দেখছে যে একাকিত্ব, একা থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন সোডিয়াম কি করছে? সোডিয়াম দেখছে ঠিক পাশেই স্ট্রাকচারের ভেতরে অনেক Cl- আছে, যার সাথে সোডিয়ামের ভালো বন্ডিং সম্ভব, ভালো ম্যাচিং সম্ভব। তো সোডিয়াম তখন কি করছে? এই ভেতরে থাকা একটা ক্লোরিনকে নিজের দিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, নিজের দিকে প্রভাবিত করার চেষ্টা করছে, যে আমার সঙ্গে বন্ড তৈরি করো, আমার সঙ্গে নতুন বন্ড তৈরি করো। বাট এই ক্লোরিনটা কিন্তু কোনোভাবে স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে চাইছে না, কারণ ক্লোরিনটার বক্তব্য হচ্ছে, দেখো ভাই, আমি এই স্ট্রাকচারের ভেতরে আছি, আমার একটা ইলেকট্রন দরকার অক্টেট ফুলফিল করার জন্য, এবং এই স্ট্রাকচারের ভেতরে থাকা সোডিয়াম আমাকে সেই ইলেকট্রনটা দিয়েছে। সো আমি এখন স্টেবল, আমার নতুন কোনো বন্ড ফর্ম করার দরকার নেই। আমি স্ট্রাকচারের ভেতরে আছি এবং আমি স্থায়ী আছি, আমি স্টেবল আছি, আমার নতুন কোনো বন্ড তৈরি করার দরকার নেই, বিন্দু মাত্র প্রয়োজন নেই। তখন এই সোডিয়ামটা বলছে, তুমি ভেতরে থেকে যে স্ট্রাকচারে, মানে ভেতরে থেকে তুমি যে স্টেবিলিটিটা পাচ্ছ, যে স্থায়িত্বটা পাচ্ছ, সেই স্থায়িত্বটা আমিও তোমাকে দিতে পারি, আমিও তোমাকে সেই স্থায়িত্বটা দিতে পারি, এবং তার সঙ্গে আমি অ্যাডিশনালি তোমাকে যেটা দিতে পারি, এই স্ট্রাকচারের ভেতরে দেখো তুমি আটকা পড়ে আছো, আর আমি গ্যাস, আমি গ্যাসিয়াস স্টেটে আছি, আমি স্বাধীন, আমি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারি, আমি ভেপার। তখন তখন ভেতর থেকে একটা ক্লোরিন কি করবে? পর্যাপ্ত, দেখো সব ব্যাকগ্রাউন্ডে কিন্তু সায়েন্স আছে, এটা মজার করে হয়তো বলছি আমি, বাট মনে রাখার জন্য, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু সায়েন্স আছে। এখানে পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়া হয়েছে, এবং সেই হিটে সোডিয়াম নিজের ইলেকট্রন ছাড়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আর যে কোনো একটা এলিমেন্ট কিন্তু হাওয়ায় ইলেকট্রন ছাড়তে পারে না, এয়ারে ইলেকট্রন ফ্লো করে না। যদি এয়ারে ইলেকট্রন ফ্লো করতো, তাহলে তুমি সারাদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছ সেখানেই কারেন্ট খেতে শুরু করতে, কারণ ইলেকট্রন যাচ্ছে মানে কারেন্টও যাবে। হাওয়াতে ইলেকট্রন ফ্লো করে না, এয়ারে ইলেকট্রন ফ্লো করে না। এবং সোডিয়াম যদি ইলেকট্রন রিলিজ করতে চায়, তাহলে সোডিয়াম কিন্তু একজন অ্যাকসেপ্টার খুঁজবে। তখন সোডিয়াম কি করবে? ভেতর থেকে একটা ক্লোরিনকে ইনফ্লুয়েন্স করে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। এবার বারবার চেষ্টা করতে কেমিস্ট্রি টার্মে এটাকে বলে পোলারাইজেশন, পোলারাইজিবিলিটি ইত্যাদি ইত্যাদি বলে, পরে আমরা শিখবো। ভেতর থেকেও কি করবে? একটা ক্লোরিনকে কোন রকম ভাবে ভুলিয়ে ভালিয়ে বার করে নিয়ে চলে আসবে। এবার ক্লোরিন দেখছে যে ভেতরে তো আমি ভাই Cl- হয়েই ছিলাম,
তা আমার এই Cl মাইনাস অবস্থায় বাইরে গিয়ে লাভটা, কারণ সোডিয়াম তো আমাকে বাইরে গেলে, বাইরের সোডিয়াম তো আমাকে একটা ইলেকট্রন দেবে, তাহলে আমার কাছে অলরেডি একটা ইলেকট্রন আছে, বাইরে গিয়ে যদি সোডিয়াম আমাকে আরো একটা ইলেকট্রন দেয়, তাহলে আমার কাছে দুটো ইলেকট্রন হয়ে যাবে। Cl2 মাইনাস সম্ভব না। তখন তখন এই ক্লোরিনটা কি করলো, স্ট্রাকচারের ভেতরে ও যে ইলেকট্রনটা পেয়েছিল সেই ইলেকট্রনটাকে ওই ফাঁকা জায়গায় রেখে দিয়ে ক্লোরিন হয়ে বাইরে বেরিয়ে চলে আসলো, ক্লোরিন হয়ে বাইরে বেরিয়ে চলে আসলো। এবং এই যে সোডিয়াম আর ক্লোরিন, এরা তখন নিজেদের মধ্যে কি করলো, ইলেকট্রন দেওয়া নেওয়া করলে, ইলেকট্রন দেওয়া নেওয়া করে NaCl তৈরি করে ফেললো, ইলেকট্রন দেওয়া নেওয়া করে NaCl তৈরি করে ফেললো। তাহলে এতক্ষণ স্ট্রাকচারের ভেতরে আমার কি ছিল, সোডিয়াম মানে Na+ ছিল, Na+ বা Cl- কি ছিল, 6/6। এখন বেরিয়ে যাওয়ার পর Na+ বাই Cl- কি আছে, 6/5, অর্থাৎ রেশিও ছিল 1:1, সেটা এখন হয়ে গেছে 6:5। রেশিও কি পাল্টেছে? পাল্টেছে স্যার। তাহলে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, স্টয়সিওমেট্রি ভেঙে গেছে, অনুপাত ভেঙে গেছে, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এবারে ব্যাপারটা হচ্ছে স্যার এটাকে মেটাল এক্সেস ডিফেক্ট কেন বলছেন? দেখ, এতক্ষণ Na+ ছিল মানে 6টা মেটাল ছিল আর 6টা নন মেটাল ছিল, এবং প্রত্যেকের পরিপূরক হিসেবে ছিল যে একটা Na+ একটা Cl- এর পরিপূরক, অথবা একটা Cl- একটা Na+ এর পরিপূরক, দুজনে দুজনকে নিয়ে স্টেবল। কিন্তু এখন দেখা যাচ্ছে 6টা Na+, 5টা Cl-, অর্থাৎ একটা Na+ কিন্তু এখন স্ট্রাকচারের মধ্যে অতিরিক্ত এক্সেস। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। এটা একটা নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এবং এই যে স্ট্রাকচারের ভেতরে সোডিয়াম যে ফ্রি ইলেকট্রন রেখে গেছে, এই ফ্রি, এটা তো মুক্ত ইলেকট্রন। আর মাথায় রাখবে, ইলেকট্রন কিন্তু চঞ্চল, সে কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সবসময় লাফাতে থাকছে, সবসময় উঠতে থাকছে, তার ওড়ার প্রবণতা আছে। তখন ইলেকট্রন কি করবে, ইলেকট্রন থ্রু আউট দি স্ট্রাকচার ঘুরে বেড়াবে, এদিক ওদিক দৌড়াবে, শক্তির বিকিরণ হবে, এনার্জির বিকিরণ হবে, এবং ওর বর্ণ হলুদ হয়ে যাবে। এবং এই যে ইলেকট্রন দ্বারা অধিকৃত যে জায়গা, অ্যানায়ন শূন্যতা, অ্যানায়ন ভ্যাকেন্সি, অ্যানায়ন ভ্যাকেন্সি মানে অ্যানায়নের শূন্যতা, যেখানে ক্লোরিন ছিল সেখানে এখন আর নেই। অ্যানায়ন ভ্যাকেন্সি অকুপাইড বাই ফ্রি ইলেকট্রন, মানে একটা অ্যানায়ন ভ্যাকেন্সি যেটা একটা ফ্রি ইলেকট্রন দ্বারা অকুপাইড, যেটা একটা ফ্রি ইলেকট্রন দ্বারা অকুপাইড। এই অ্যানায়ন ভ্যাকেন্সিটাকে আমরা বলি হচ্ছে এফ সেন্টার। এফটা একটা জার্মান ওয়ার্ড, এর বাংলা হচ্ছে এফটা একটা জার্মান ওয়ার্ড থেকে আসে, ফার্বি বলে একটা ওয়ার্ড থেকে আসে, যার অর্থ হচ্ছে কালার। অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা কালার পয়েন্টও বলি, কালার পয়েন্টও বলি। কেন এটাকে কালার পয়েন্ট বলা হয়? মশা এসছে, বোর্ডের মধ্যে বসে লেখার চেষ্টা করছে, যা, এখনো তোরা উন্নত হসনি, যা। আচ্ছা, এবারে এটাকে আমরা কালার পয়েন্ট বলি। কেন কালার পয়েন্ট বলি? বিকজ এই ফ্রি ইলেকট্রনটার জন্য, এই থ্রু আউট দি স্ট্রাকচার ইলেকট্রনটা দৌড়াদৌড়ি করার জন্য সাদা NaCl-টা কিন্তু হলুদ হয়ে গেল, ইয়েলো হয়ে গেল, কালারিং পার্ট হলো ওর মধ্যে। সো এটা একটা কালার পয়েন্ট, এটাকে কালার পয়েন্ট বলা হয়। এন্ড দিস ইজ মেটাল এক্সেস ডিফেক্ট। বই থেকে একবার পড়ো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, 2 নম্বর যে ডিফেক্টটায় আমরা যাব, সেই ডিফেক্টটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অথবা ধাতব ঘাটতি জনিত ত্রুটি। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অথবা ধাতব ঘাটতি জনিত ত্রুটি, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। ধরে নাও আমি একটা এরকম ছবি বানাচ্ছি যেখানে মেটাল নন মেটাল আমাকে দেখাতে হবে ভাই, না দেখালে হবে না। ধরে নে এখানে Fe2+ আছে আর তার সঙ্গে আছে O2-, Fe2+, O2-, এরা নিজেদের মতন করে একটা ল্যাটিস স্ট্রাকচার তৈরি করেছে, অল্টারনেটিভ ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন। এবার তোরা ছোটবেলা থেকে বারবার পড়ে এসছিস, ডেফিনেটলি পড়েছিস যে আয়রনের দুটো অক্সিডেশন স্টেট হয়, ফেরাস আর ফেরিক, Fe2+, Fe3+।
এবার এখান থেকে একটা এফি ছক করছে, যেভাবেই হোক আমাকে এই স্ট্রাকচার থেকে বেরোতে হবে। কিন্তু স্ট্রাকচার থেকে বেরোতে গেলে আমার মাথায় যে পজিটিভ দুটো চার্জ রয়েছে, সেই দুটো চার্জ নিয়ে আমি রাস্তায় বেরোতে পারবো না। কারণ পজিটিভ দুটো চার্জ হচ্ছে ওই জেলে থাকা কয়েদিদের যে পোশাক থাকে সেই পোশাকের মতন। ওই পোশাক পরে বাইরে বেরোলেই বুঝতে পারবে সালা জেল থেকে পালিয়েছে, একে ধরে আগে জেলে ভরো। তো Fe2+ বলছে যে না, এই +2 অক্সিডেশন স্টেট নিয়ে আমি তো রাস্তায় বেরোতে পারবো না। আমার মাথা থেকে এই +2 মুছে ফেলতে হবে, যে আমি জেলের আসামি। তো এই +2টা মুছে ফেলার উপায় হচ্ছে ওকে দুটো ইলেকট্রন পেতে হবে। এবার দুটো ইলেকট্রন, ও বলছে যে আমি দুটো ইলেকট্রন আমার পাশের অক্সিজেনকে দিয়েছিলাম। এবার অক্সিজেনকে বলছে ভাই তুই আমি তোকে যে দুটো ইলেকট্রন দিয়েছিলাম সেই দুটো ইলেকট্রন আমাকে ফিরিয়ে দে। অক্সিজেন বলছে যে না, আমি এখন আর দিতে পারবো না, তুমি দিয়ে দিয়েছো, আমি নিয়ে নিয়েছি, ওই ইলেকট্রন আমি খেয়ে ফেলেছি, আমার কাজে লেগে গেছে, এখন আর ফিরিয়ে দেওয়া সম্ভব। এবার তখন অগত্যা আয়রন কি করছে, ওর পার্শ্ববর্তী দুটো আয়রনের সাহায্য চাইছে। বলছে যে ভাই তোমরা এবার আমাকে সাহায্য করো, আমি স্ট্রাকচার থেকে বেরোতে চাইছি, আমাকে স্ট্রাকচার থেকে বেরোতে দাও, আমি যাতে করে ফ্রিলি স্ট্রাকচারের বাইরে যেতে পারি। তখন এই আয়রনটা কি করছে, আয়রন তখন দেখছে যে ভাই নিজেদের ভাই বন্ধু, তাকে একটু হেল্প করতে পারলে ভালোই হয়, আমারও তো খুব একটা ক্ষতি হবে না। তখন এই স্ট্রাকচার থেকে কি করছে, এই আয়রন ওকে একটা ইলেকট্রন দিচ্ছে এবং এই আয়রন ওকে একটা ইলেকট্রন দিচ্ছে। এবার দেওয়ার ফলে ওভারঅল যে গঠন, সেই গঠনের কি পরিবর্তন হচ্ছে দেখ। ওভারঅল যে গঠন, সেই গঠনের কি পরিবর্তন হচ্ছে দেখ। আজকে সারাদিনে এই অনলাইন ভিডিওটা নিয়ে 6টা ক্লাস হয়ে গেল, মানে 6টা ক্লাস পড়ানো হয়ে গেল। এক এক সময় মাঝে মধ্যে মাথা হ্যাং করে যায়, ভাবি যে কি বলছি আর কি পড়াচ্ছি। সারাদিন খালি কেমিস্ট্রি করেই চলে যাচ্ছে আমার দিন। মাধ্যমিকটা শেষ হলো, উচ্চ মাধ্যমিকটা শেষ হলো, ভাবলাম একটু ছুটি পাবো, হাতির মাথা পেলাম, ভুল করলাম আবার। উচ্চ মাধ্যমিক শুরু হলো, পুরীতে একটু ঘুরতে গেলাম। পুরী থেকে ঘুরে এসেই দেখছি যে 11 পড়ানো শুরু করতে হবে, নালে আর সিলেবাস শেষ করতে হবে না আমাকে। আবার লেগে বললাম, আবার ছুটি পেতে পেতে সেই সেপ্টেম্বর এই চলছে। যাই হোক, তো দেখ এখানে একটা পরিবর্তন হয়েছে। এই যে দুটো Fe2+ ছিল, ওরা কিন্তু Fe3+ হয়ে গেছে। এবং মাঝখান থেকে দেখ, যাকে ইলেকট্রন দিয়েছিল সে হাওয়া, সে স্ট্রাকচার থেকে বেরিয়ে গেছে। কারণ ও তো ওই এফি থেকে একটা ইলেকট্রন, এই এফি থেকে একটা ইলেকট্রন পেয়ে Fe2+টা এফি হয়ে গেছে। এফি তো আর স্ট্রাকচারের ভেতর থাকতে পারে না, এফি কোথায় চলে যাবে, স্ট্রাকচার থেকে বেরিয়ে চলে গেল। এবার তুই দেখ, এই জায়গায় তোর Fe2+ ছিল 6 খানা, O2- ছিল 6 খানা, অর্থাৎ অনুপাত কত ছিল 1:1। এই জায়গায় তোর ক্যাটায়ন আর অ্যানায়নের যে রেশিও, সেই রেশিওটা কিন্তু আর 1:1 নেই। এবং দেখ এখান থেকে মিসিং হয়েছে কে, এখান থেকে মিসিং হয়েছে আয়রন। আয়রন কি ধাতু, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে থেকে একটা ধাতু বেরিয়ে চলে গেছে, একটা মেটাল বেরিয়ে চলে গেছে। তাই জন্য এই ধরনের ডিফেক্টের নাম হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবং এই ডিফেক্ট যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের রেশিও বা স্টয়চিওমেট্রিটাকে ঘেটে দিচ্ছে, তাই এই ডিফেক্টটা কিন্তু নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট এবং এটা কিন্তু মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ধাতব ঘাটতি জনিত ত্রুটি, বিকজ একটা ধাতু মিসিং হয়েছে। জেনারেলি কোন একটা স্ট্রাকচারের মধ্যে যদি ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল থাকে, যাদের একাধিক জারণ সংখ্যা আছে, যেমন ফেরাস ফেরিক, কিউপ্রিক, তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিন্তু এই ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাই সন্ধিগত মৌলের ক্ষেত্রে, ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। তো আজকের ক্লাস এবং সলিড স্টেটের রিভিশন ক্লাস আমরা এখানেই শেষ করছি। ইম্পিউরিটি ডিফেক্ট রিলেটেড জাস্ট ডেফিনেশন, যে বাইরে থেকে একটা ফরেন পার্টিকেল, একটা অশুদ্ধি যদি ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আসে, সেটাই ইম্পিউরিটি ডিফেক্ট। এবার আমাদের সলিড স্টেটের রিভিশন ক্লাস শেষ হলো। প্রত্যেকে আশা করি রিভিশন ক্লাস যাদের দরকার ছিল তারা দেখেছো এবং পুরোটা ক্লাস নোট করেছো। যদি ক্লাস নোট করে না থাকো আমাকে গ্রুপে লেখো, আমি ক্লাস নোট গুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, ব্যবস্থা করবো পাঠিয়ে দেওয়ার। ততক্ষণ অবধি সবাই পড়তে থাকো।
এমসিকিউ কবে ডিসকাস হবে, এক্সাম কবে হবে, জাস্ট এই ভিডিওটা পাঠানোর পরেই আমি প্রত্যেকের গ্রুপে শেয়ার করছি, সেগুলো দেখো, সেই অনুযায়ী বাড়িতে পড়ো, পরীক্ষা দাও। কিছু অসুবিধা হলে আগামী যেদিন ক্লাস আছে সেই দিনই আমাকে বলো, পড়া জমিও না, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু সেমিস্টার সিস্টেম, সময় খুব কম। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো করে থাকো, সাবধানে থাকো, গুড নাইট। দেখা হবে আগামী দিন অফলাইন অনলাইন সমস্ত ক্লাসে। তো ততক্ষণ অবধি টাটা।